Okay, so let's start our today's session. Today we'll be discussing on reading module. সেই reading module আমাদের reading passage 3 যেখানে আমরা হ্যান্ডলিং ডেন্স সায়েন্টিফিক or historical text যেগুলো আমরা দেখি সেখানে তো ডেন্স যে হিস্ট্রিক্যাল টেক্সটগুলো যেগুলোর মধ্যে অনেক আপনার ইনফরমেশন এবং যে ইনফরমেশনগুলো হিস্ট্রিক্যাল বেস থাকে সায়েন্টিফিক বেস থাকে সেই ধরনের বিষয়গুলো অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের সেক্টর বা তাদের স্টাডি সাবজেক্টের সাথে এগুলো ম্যাচ করেন। ধরেন আর্কিওলজিক্যাল হিস্ট্রিক্যাল যে টেক্সটগুলো থাকে অনেকের ক্ষেত্রে যারা আর্টস ব্যাকগ্রাউন্ডে তাদের জন্য ডিফিকাল্ট হয়ে থাকে এবং আবার ডেন্স এমনিও স্ট্রাকচার ওয়াইজও এই ধরনের প্যাসেজগুলো আমাদের একটু ভলিউমটা বেশি থাকে, সেন্টেন্সের ভলিউম বেশি থাকে, হ্যাঁ, ইনফরমেশনের ভলিউম বেশি থাকে এবং মিসলিডিং থাকে ইনফরমেশন। তো সেই জায়গাগুলো সেই ধরনের টেক্সটটা পড়ার ক্ষেত্রে এটা সাধারণত রিডিং প্যাসেজ থ্রির দিকে এই ধরনের প্যাসেজগুলো আসে। এমন না যে রিডিং প্যাসেজ থ্রিতেই এটা আসবে সবসময়, অধিকাংশ সময়ই এটা প্যাসেজ থ্রির ক্রাইটেরিয়ার মধ্যে এই ধরনের টেক্সটগুলো আমরা পেয়ে থাকি। সো এটা আপনাকে যখন ডিল করতে হয় অনেক ক্ষেত্রে এই সাবজেক্টগুলো আনকমন থাকার কারণে আপনাদের এই ধরনের টেক্সটগুলো পড়তে একটু ডিফিকাল্টিস লেভেলটা আমাদের পাই আমরা। ওকে, we are going to approach this with absolute candor today. IELTS is a test of English navigation, not a test of subject matter expertise. Subject matter মানে কারণ আপনি ফার্মাসিস্ট, আপনার ফার্মাকোলজি নিয়ে টেক্সট আসবে বা এরকম ব্যাপার, বিষয়টা সাবজেক্ট ম্যাটারের এক্সপার্টাইজের উপরে টেক্সট না, এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের কন্টেন্টের উপরে, কনটেক্সটের উপরে আপনি কিভাবে ন্যাভিগেট করতে পারেন সেটার টেস্ট। ওকে, সো আপনার ইংলিশ স্কিলের টেক্সট পড়ে কতটুকু বুঝতে পারেন সেটুকুর উপরে টেক্সট থাকে। খুব সাবজেক্ট এক্সপার্টাইজ হতে হবে, খুব ক্রিটিক্যাল ইস্যুস নিয়ে আপনার কোয়েশ্চেন হবে, আনসিন কোনো কোয়েশ্চেন হবে এমন বিষয়টা না। এটা কিন্তু সিন, আপনি যে টেক্সটটা পড়ছেন সেইখানে এটা পারসেপটিভ স্কিল, আপনি পড়ে দেখে বুঝতে পারেন কিনা, আইডেন্টিফাই করতে পারেন কিনা। আর রিডিং প্যাসেজ কিন্তু এটাই। এই জন্য আপনার অনেকের ক্ষেত্রে মনে করে থাকে সাইকোলজিক্যাল একটা ব্যারিয়ার থাকে যে তারা মনে করে এটা তো আমার সাবজেক্ট রিলেটেড বাইরে, এটা অন্য ধরনের টপিক যেটা আমি এখানে কঠিন, ওই একটা সাইকোলজিক্যাল যে মাইন্ড সেট আপ থাকে, হ্যাঁ, তো সেটা আমাদেরকে আর একটু ডিমোটিভেট করে ফেলে। তো এই জিনিসটা আমি আপনাদেরকে একটু বোঝাতে চাই যে আপনারা যখনই কোনো রিডিং প্যাসেজ পাবেন এটাকে সাবজেক্ট রিলেটেড এক্সপার্টাইজ হিসেবে দেখার চেষ্টা করবেন না যে আপনার এটা সাবজেক্টে কমন পড়লো কি কমন পড়লো না সেই বিষয়টা যেন না থাকে। আপনাকে অবশ্যই সেটা মাথায় রাখতে হবে যে এটা একটা টেক্সট, যেই টেক্সটটা আপনি by reading the text you will try to explore the information, and by understanding the question you will try to navigate the answers of those questions from the text, in the text. Okay, so এই বিষয়টাই আমার মাইন্ডসেট অফ পুরো বিষয়টাই কিন্তু আপনার যে স্কিলের, হ্যাঁ, কিছুটা আপনার বেসিক আন্ডারস্ট্যান্ডিং, বেসিক স্কিল, টেকনিক্যাল যে ব্যাপারগুলো এক্সপার্টাইজ আছে, টেকনিক্যাল যেটা হচ্ছে আপনার কিভাবে রিডিং প্যাসেজকে ডিল করতে হয়, যে আমাদের সেই ধরনের এক্সপার্টাইজগুলো আমাদের আলটিমেটলি সব ক্লাসগুলোতে আমরা দিয়েছি। যেমন ধরেন আপনি স্কিমিং কিভাবে করবেন, স্ক্যানিং কিভাবে করবেন, রেফারেন্সিং কিভাবে করবেন, স্ট্র্যাটেজি, রিডিং স্ট্র্যাটেজিটা আপনাকে জানতে হয়, এক্সপার্টাইজ ডেভেলপ করতে হয়, এগুলোকে এমপ্লয় এক্সিকিউট করতে পারতে হয়, এবং আপনার বেসিক যেই আন্ডারস্ট্যান্ডিং, ল্যাঙ্গুয়েজ পড়া এবং ল্যাঙ্গুয়েজ বোঝার আন্ডারস্ট্যান্ডিং, এই স্কিলটা আপনার থাকতে হয়, তখনই কিন্তু আপনি এটাতে ভালো করতে পারবেন। হ্যাঁ, আবারও বলছি যে সাবজেক্ট এক্সপার্টাইজ যদি আপনার রিলেটেড সাবজেক্ট টপিক পড়ে সেটা তো আপনার কমফোর্ট জোনে আসবেই, আপনি বিফোর হ্যান্ড অনেক কিছু জেনে থাকবেন, তাই তো। তো সেটার একটা কমফোর্ট জোন আছে। তাছাড়াও আপনার যদি কমন টপিক না পড়ে কোনো প্যাসেজের, সেটাও যে আপনার ডিল করা যাবে না বিষয়টা এমন না। বিষয়টা আপনাকে by reading the text you need to understand the text, that's it, simple. And you have to understand also the questions, and you need to find out the question answer from the text, in the text. সো এই জিনিসটা আমরা
দেখবো এখন আরো একটু ডিটেইল। when student encounter a passage 3 text titled something like দেখেন ধরেন প্যালিওক্লাইমাটোলজি, হ্যাঁ, প্যালিওক্লাইমাটোলজি অফ দ্য প্লেস্টোসিন এপোক। দেখেন টপিকটাই আপনি কত আপনার কাছে মনে হবে যে এটা তো আমি টাইটেলটাই বুঝতে পারছি না। অনেক ক্ষেত্রে এরকম ডিফিকাল্ট টাইটেল হবে, এগুলোর ক্ষেত্রে কি করবে, আপনি সাবটাইটেল পড়বেন, আপনি ইন্ট্রোডাকশনটা পড়ে সেই বিষয়টা বোঝার চেষ্টা করবেন কি বিষয় লিখেছে। যেমন আরেকটা টপিক এখানে, দ্য সোশিও ইকোনমিক স্ট্র্যাটিফিকেশন অফ দ্য বাইজেন্টাইন এম্পায়ার। হ্যাঁ, আপনি প্যানিক সেটস ইন, প্যানিক করা শুরু করে দেবেন। দে বিলিভ দে ল্যাক দ্য ব্যাকগ্রাউন্ড নলেজ টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স। সো এটার মূল জায়গাটা কিভাবে আপনি করবেন, ডিল করবেন কিভাবে। দি আইএলস ইজ এ ফান্ডামেন্টালি আ ভোকাবুলারি অ্যান্ড সিনোনিম ম্যাচিং টেস্ট disguised as a comprehension test. The examiner assumes you know nothing about the topic. Every single answer is hidden in the text. ওখানেই আছে, টেক্সটের মধ্যেই আছে, আপনাকে শুধু খুঁজে বের করতে হবে। Your job is not to understand the Byzantine Empire. Your job is to find the paraphrase. এটা খুব ইম্পর্টেন্ট। এই মাইন্ড সেট আপটাকে আপনার ইনস্টিল করা আপনার মধ্যে। আমাদের মোস্ট অফ আওয়ার ক্যান্ডিডেটস, মোস্ট অফ আওয়ার স্টুডেন্টস অফ আইএলটিএস এক্সাম, তারা এটাকে ডিফিকাল্ট হিসেবে ডিল করে, তারা এটাকে মানে যে রেসপন্ড করতে হয় তারা রিয়্যাক্ট করে। হ্যাঁ, যখন টেক্সট দেখে রিয়্যাক্ট করে, টাইটেল দেখে রিয়্যাক্ট করে, টপিক দেখে রিয়্যাক্ট করে। সো আপনাকে এখানে ডিল করতে পারতে হয়, রেসপন্ড করতে হবে যে ওকে লেটস ফাইন্ড দ্য কোয়েশ্চেন অ্যান্সার, ফাইন্ড আউট দ্য কিওয়ার্ডস অ্যান্ড ম্যাচ দ্য কিওয়ার্ডস ইন দ্য টেক্সট। ওকে, তো ওখান থেকে আপনি বোঝার চেষ্টা করেন, লোকেশনটা বোঝার চেষ্টা করেন। লোকেশন অনুযায়ী আপনার সেন্টেন্সে শুধু কোনো কিছু প্রশ্ন যেটা করছে যে এখানে কে এটাকে করেছে, এটা কি জাস্টিফাইড কিনা, ট্রু ফলস নট গিভেন থাকতে পারে, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকতে পারে, ফিল ইন দ্য গ্যাপস থাকতে পারে। তো সেই বিষয়গুলো আপনাকে লোকেশনটা বের করতে হবে। জাস্ট ফাইন্ডিং আউট দ্য লোকেশন অফ দ্য কোয়েশ্চেন্স ইউ ক্যান গেট দ্য অ্যান্সার দ্যাট ইজ হিডেন ইন দ্য টেক্সট। সো এই বিষয়টা আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আমাদের যে সাইকোলজিক্যাল যে ব্যারিয়ার, ওটা যেন আমাদেরকে এটা একেবারে প্যানিক বাটন স্টার্ট না হয়ে যায়। তো এটাই হচ্ছে এটার হ্যাক। হ্যাঁ, আপনাকে ডিল করতে পারতে হবে। ওকে, সো দ্য জার্গন অ্যাডভান্টেজের যে ব্যাপার হচ্ছে, প্রত্যেকটা টপিক রিলেটেড, সাবজেক্ট রিলেটেড যেই ওয়ার্ডগুলো থাকে, হ্যাঁ, সেই জায়গাগুলো উই নিড টু ফ্লিপ দ্য স্ক্রিপ্ট। Dense scientific and historical texts are actually the easiest text to scan. এই একটা বিষয় যেটাই আপনার কাছে সবচেয়ে কঠিন মনে হয়। এটা অনেক মানে ভলিউমটা বড়, দেখতে বড়, সাইজ বড়, চাপা চাপা একদম লাইনগুলো থাকবে। তো এই টেক্সটটা আপনাকে সবচেয়ে সহজভাবে আপনি এটা বের করতে পারবেন। একদম কোয়েশ্চেনটা বুঝলেই কিন্তু আপনি এটা ডিরেক্ট স্ক্যান করে, আপনি এটা স্কিম এবং স্ক্যান করে এটা অ্যাপ্লাই করে আপনাকে 60% কোয়েশ্চেন অ্যান্সার বের করা যায়। স্টুডেন্টরা কি করে, এটাতে একদম 10-20% বেশি অ্যান্সার করতে পারে না। মানে 14টার মধ্যে 2-3টা করে অ্যান্সার হয়, কারো কারো একেবারেই জিরো চলে যায়। মানে সে টেক্সট পড়ে কিছুই বুঝে না, তারপরে সে মনে করে যে এটা আমি কি অ্যান্সার করবো। তাহলে আপনার আগে কিন্তু আপনাকে কোয়েশ্চেন ডিল করতে হবে, কোয়েশ্চেন বুঝতে হবে, কোয়েশ্চেনে বুঝে কোয়েশ্চেনটা অ্যান্সারটা লোকেশনটা বের করতে হবে এবং তারপরে সেটা অ্যানালিসিস করে আপনার অ্যান্সার করতে হবে। একই কথা বারবার বলছি, বিষয়টা সিম্পল। মানে আপনার যে স্ট্যান্ডটা, যে এটার এরিয়াটা আপনাকে ডিল করার ব্যাপারটাই হচ্ছে সাইকোলজিক্যাল, এবং আপনার যে মোটিভেশন, আপনার যে কনফিডেন্স, সেই বিষয়টাকে আপনি ইনস্টিল করে এই ধরনের ডেন্স সায়েন্টিফিক বা হিস্ট্রিক্যাল যে টেক্সটগুলো থাকে, সেই টেক্সটগুলোকে আমরা খুব সহজে স্ক্যান করে বের করতে পারি অ্যান্সার। এটা আমি বলছি, আপনারা এটা অ্যাপ্লাই করে দেখবেন, আপনারা ট্রাই করে দেখবেন, সাহস নিয়ে একটু মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করবেন কোয়েশ্চেনগুলো। টেক্সটটা না বুঝতে পারলেও কোয়েশ্চেন বুঝতে হবে, কোয়েশ্চেনের লোকেশন বের করতে হবে। দ্যাটস ইট। Common words like water, people, time are paraphrased constantly. You cannot scan for them. Okay? এটার যে সুবিধাটা হচ্ছে যে টেকনিক্যাল ওয়ার্ডগুলো যেমন থাকে, যেমন পলিসিনথেসিস, এই যে দেখেন অস্ট্রেলোপিথেকস, আইসোটোপ, 18th century প্রোলেটারিয়েট আর রিয়েলি প্যারাফ্রেজ, এগুলো কিন্তু প্যারাফ্রেজ করা যায় না। বুঝতে পেরেছেন? এই যে আপনার প্রপার নাউন যে টার্মোলজিগুলো, যেগুলো জার্গনগুলো, যেগুলো আপনার এই ধরনের
টপিক রিলেটেড যে ভোক্যাবস গুলো সেগুলো কিন্তু প্যারাফ্রেজ থাকে না, এটা হুবহুব মিলবে আপনার কোয়েশ্চেন দেখলেই আপনি সেটা পলিসিনথেসিস আপনি যদি দেখেন কোয়েশ্চেনের মধ্যে আপনি লোকেশনটা আপনার বের করাটা খুব বেশি ডিফিকাল্ট হবে না। ওকে, সো 18th সেঞ্চুরি প্রোলেটারিয়েট এটাও আপনার যখনই দেখবেন শব্দগুলো খুবই আইডেন্টিক্যাল এবং শব্দগুলো স্ক্যান করাটা খুবই সহজ। সো রিয়েলি এগুলো প্যারাফ্রেজ করা যায় না, সেই কথাটা বলছিলাম। দে স্ট্যান্ড আউট লাইক নিয়ন সাইন। হ্যাঁ, আমরা যেভাবে দেখি না কিছু ধরনের যে সাইনগুলো থাকে রাস্তায়, বা কেউ জ্যাকেট যদি পরে সেই ধরনের জ্যাকেটগুলো খুবই লাইটটা রিফ্লেক্ট করে, সেই ধরনের যে নিয়ন কালারের যে সাইনগুলো থাকে সেগুলো চোখে পড়ে। তো এইরকম মানে এই শব্দগুলো একদম আপনি টেক্সটে তাকালেই চোখে পড়বে, আপনি খুঁজে বের করা যাবে, মানে খুব বেশি এফোর্ট দিতে হয় না। অন্য অন্য ক্ষেত্রে যে সিম্পল ওয়ার্ড যেমন উপরে আমি বললাম টাইম, ওয়াচার, পিপল, এগুলো কিন্তু প্যারাফ্রেজ করে আরেক রকম ভাবে বলা যায়, তখন আপনি মিসলিডিং হয় যে আসলে কোনটা তো বোঝাটা একটু ট্রিকি হয়ে যায় অনেক সময়। প্যারাফ্রেজটা বরঞ্চ একটু ট্রিকি, রাদার এই ডেন্স যে রিডিং প্যাসেজগুলো সেগুলো আপনার থেকে ইজিয়ার। Okay, look at the text on the next slide about quantum astrophysics. চলেন আমরা একটা এইরকম ডেন্স একটা ডিফিকাল্ট প্যাসেজ এখন দেখব। এটা পড়বেন না, আপনারা কি এটা পড়বেন না? Do not try to understand what a planetary nebula is. You are given exactly 15 seconds to find the phrase Chandrasekhar limit. চন্দ্রশেখর লিমিটটা আপনারা কোথা থেকে, এটা শুধু বের করবেন চন্দ্রশেখর লিমিট, এখান থেকে টেক্সটটা থেকে বের করবেন। দেখেন কোথায় আছে চন্দ্রশেখর লিমিট, সেটা শুধু খুঁজে বের করেন, দেখবেন যে আপনি এইটা খুব সহজেই তাকালেই পাবেন, পেয়েছেন, তাই না? সো how to read the architecture of an academic essay to find answer faster. Academic texts, whether about history or biology, follow strict structural rules. If you know the rules, you know exactly where the author is hiding the main ideas. The academic paragraph blueprint, আমি গতকাল যেমন আপনাদের লিসেনিং এ দেখিয়েছিলাম যে সেকশন 4 এ এটা স্ট্রাকচার থাকে, একাডেমিক যে ব্যাপারগুলো সেটা একটা স্ট্রাকচার থাকে। সো এই যে ধরনের হাইলি ডেন্স যে একাডেমিক যে প্যাসেজগুলো এটারও একটা স্ট্রাকচার। তাহলে এখানে সেন্টেন্স 1 যেটা টপিক সেন্টেন্স থাকবে, ফার্স্ট সেন্টেন্স, ওকে, সেন্টেন্স 1 স্টেটস দ্য মেইন আইডিয়া অফ দ্য প্যারাগ্রাফ। ওটা পড়লে আপনি বুঝতে পারবেন যে এখানে প্যারাগ্রাফটা কি বলছে, টপিক, প্রত্যেকটা প্যারাগ্রাফের ফার্স্ট লাইন। এই ধরনের ডেন্স যেই এসেগুলো থাকে সেই স্ট্রাকচারটা খুব সহজে স্ট্রাকচারে ফেলে দেওয়া যায়। সো এটার ফার্স্ট লাইনটা হচ্ছে টপিক সেন্টেন্স, 2 নম্বর থেকে 3 নম্বর লাইন যেটা থাকবে সেটা হচ্ছে এই টপিকটার উপরে এক্সপ্লেনেশন থাকবে, যেটা বলতে চাচ্ছে সেটার এক্সপ্লেনেশন থাকবে। ওকে, তারপরে বডি যে জায়গাটা থাকবে মিডল পার্টে, ওখানে এভিডেন্স থাকবে, ওটার আরো রেফারেন্স পয়েন্ট থাকবে, heavy jargon, numbers, dates and specific examples. This is where scanning questions hide. এখানে আপনি স্ক্যান যে করলে কোয়েশ্চেন থেকে কিওয়ার্ড আপনি করবেন এই জায়গাগুলোতে থাকছে। ওকে, সো ফাইনাল সেন্টেন্স, দ্য ট্রানজিশন, কনক্লুশন, সামারাইজ অর শিফটস টু দ্য নেক্সট আইডিয়া। তো দেখেন এইভাবে যদি আমরা একটা প্যারাগ্রাফের স্ট্রাকচার করে ফেলতে পারি তাহলে আমার জিনিসগুলো কোথায় থাকে, ইনফরমেশনগুলো কোথায় থাকবে, এই যে এভিডেন্স যেগুলো দেওয়া থাকে, যেখানে এগুলোও কিন্তু একেবারে খুবই প্রমিনেন্ট এবং আইডেন্টিক্যাল, যে ধরনের হেভি জার্গনগুলো থাকে যেগুলো বললাম, যে টপিক যে ওয়ার্ডগুলো থাকবে, ভোক্যাবসগুলো থাকবে ওই সাবজেক্ট রিলেটেড, দে আর ভেরি আইডেন্টিক্যাল, দে উইল বি ভেরি আইডেন্টিক্যাল। অ্যান্ড নাম্বারস, ডেটস, এগুলো তো আপনারা জানেনই। যেটা আপনি করবেন, আপনাকে অন্য টেক্সটের ক্ষেত্রেও বলা হয়েছিল যে আপনারা 2 থেকে 3 মিনিট এটা ইনভেস্ট করবেন। Before looking at the questions, you must spend 2 to 3 minutes mapping in the text. আগে একটু টেক্সটটাকে ম্যাপিং, এই ধরনের টেক্সটটা। আর অন্য ধরনের এর আগে যে আমরা বলেছিলাম আমরা কোয়েশ্চেনটাকে টাইটেলটা পড়বো, টাইটেলটা পড়ে আমরা সাবটাইটেল থাকলে সেটা বুঝে নেওয়ার চেষ্টা করব। আর যেটার আমরা টেক্সটটার মিনিংটা বুঝতে পারছি না সেটা আমরা একটু ম্যাপ করে ফেলবো যে কি কি আছে ইনফরমেশন, আপনি শুধু ওয়ার্ডগুলোকে আন্ডারলাইন করে ফেললেন। ওকে, এরপরে আপনি এখানে কি কি পড়বেন, টাইটেল পড়বেন, সাবটাইটেল পড়বেন, ফার্স্ট সেন্টেন্স পড়বেন, প্রত্যেকটা প্যারাগ্রাফের ফার্স্ট সেন্টেন্স পড়ে মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে। যদি কোনো মেজর নেম থাকে, ডেট থাকে, এগুলো আন্ডারলাইন করে ফেলবেন।
When a question asks about Dr. Smith's experiment, you don't have to search the whole text. You look at your map and know he is in paragraph D or paragraph F or paragraph B, যে কোনো জায়গায়। তো ডক্টর স্মিথ কোথায় আছে, ডক্টর স্মিথকে নিয়ে প্রশ্ন করেছে, 1920s এটা নিয়ে প্রশ্ন করেছে। তো সরাসরি কোয়েশ্চেনের কিওয়ার্ডস আন্ডারলাইনগুলো করে আপনি রাখবেন, হাইলাইট করে সেখান থেকে আপনি এখানে টেক্সট বের করতে পারবেন। আপনার কম্পিউটার ডেলিভার আছে, পাশাপাশি আপনার কোয়েশ্চেন থাকে এবং টেক্সটটাও থাকবে একই স্ক্রিনে। হ্যাঁ, ইন্টারফেসটা এভাবে ভাগ করা থাকে। আপনি বাম পাশে দেখতে পাবেন টেক্সট, আপনি ডান পাশে কোয়েশ্চেন আছে। তো আপনাকে বারবার পৃষ্ঠা উল্টানো যে ঝামেলাটা পেপার বেসড এক্সামে ছিল, সেখান থেকে এটা আপনাকে আরেকটু মানে কমফোর্ট জোন তৈরি করবে। ডু নট রিড প্যাসেজ 3 ফ্রম স্টার্ট টু ফিনিশ, একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত পড়া লাগবে না, পড়বেন না। ইউজ দিস 3 স্টেপ সিস্টেম। কি কি করবেন? প্রথমে স্কিম করবেন, রিড দ্য টাইটেল, সাবটাইটেল, ফার্স্ট সেন্টেন্স অনলি অফ এভরি প্যারাগ্রাফ। দিস বিল্ডস আ মেন্টাল ম্যাপ, মানে আপনি আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হবে যে আপনি বিষয়টা নিয়ে আপনার পড়তে বা এখানে টেক্সটটা বলা হয়েছে কি বিষয় নিয়ে, বা কি কি ইম্পর্টেন্ট, কি কি ইনফরমেশনগুলো এখানে কি করা হয়েছে, ইনকর্পোরেট করা হয়েছে। এরপরে স্ক্যান সেকেন্ডস পার কোয়েশ্চেন্স, লুক অ্যাট দ্য কোয়েশ্চেন্স, এবার প্রশ্ন দেখেন। আইডেন্টিফাই দ্য আনচেঞ্জিং কিওয়ার্ডস, যেগুলো আবারও বলছি ক্যাপিটালাইজ জার্গনগুলো থাকে, নেমসগুলো থাকে, ডেটগুলো থাকে। লেট ইউর আইস গ্লাইড ওভার দ্য টেক্সট আনটিল ইউ স্পট দ্যাট স্পেসিফিক ওয়ার্ড, যেখানে আপনার এক্স্যাক্টলি কোথায় আছে সেই জায়গাটা আপনাকে বের করতে হবে। দ্য স্ক্রুটিনাইজ, এরপরে আপনি প্রত্যেক কোয়েশ্চেনে আপনি 1 মিনিট সময় পাবেন, নট মোর দেন 1 মিনিট। হ্যাঁ, হয়তো দুটো কোয়েশ্চেন আপনি 3-4টা কোয়েশ্চেন এমনি বের হয়ে যাবে শুরুতেই। কঠিন টেক্সট, যত কঠিন টেক্সট ইজি টাইপ কোয়েশ্চেন থাকে, আর টেক্সট যদি সহজ ইজি টাইপ থাকে, ছোট আকার দেখতে খুব ফ্রেন্ডলি মনে হয়, ওগুলো কোয়েশ্চেন প্যাটার্নগুলো থাকে ট্রিকি, ডিফিকাল্ট। তো আপনার জন্য এই ডেন্স প্যাসেজটা বরঞ্চ আপনাকে কমফোর্ট জোন দিতে পারবে। আপনি শুধুমাত্র আপনার কোয়েশ্চেন বোঝাটা, কিওয়ার্ডস আন্ডারলাইন করাটা এবং সেই জায়গায় লোকেশনটা বের করে সেখানে আপনাকে অ্যানালিসিস করে, এখানে স্ক্রুটিনাইজ করে আপনাকে অ্যানালিসিসের মাধ্যমে আপনাকে বের করতে হবে অ্যান্সারটা। এই যা আপনার কাজ, এতটুকুই। ওয়ান্স ইউ ফাইন্ড দ্য কিওয়ার্ড, ড্র আ বক্স অ্যারাউন্ড ইট। নাও ইউ অনলি need to deeply read the sentence before, the sentence containing, and the sentence after the keyword. The answer is 95% likely to be in that 3 sentence cluster. তাহলে আপনি আগে সেন্টেন্স পড়লেন, যেখানে লোকেশন করেছেন সেটা ওই সেন্টেন্সটা পড়লেন এবং ওর পরের সেন্টেন্সটা পড়লেন, এইটুকু পড়ার মধ্যেই ওই অ্যান্সারটা আপনারা পেয়ে যাবেন। Scientific and historical texts are highly predictable structures. If you understand the blueprint, you know exactly where to look for the answers without reading every word. So এখানে আমরা যদি এক ধরনের প্যাটার্নের দেখি, এ প্যাটার্ন সায়েন্টিফিক প্যাসেজ, তো এখানে কি হবে, অলমোস্ট অলওয়েজ আর্গুমেন্টেটিভ অর এক্সপেরিমেন্টাল সায়েন্টিফিক যে প্যাসেজগুলো হয়ে থাকে, দে ফলো দ্য সায়েন্টিফিক মেথড। প্রবলেম, কি প্রবলেম সেটাকে আগে আসবে। দ্য টেক্সট ইন্ট্রোডিউসেস আ মিস্ট্রি, ওয়াই ডু সার্টেন বিজ ডান্স। হ্যাঁ, এই যে একটা প্রবলেম, একটা ফেনোমেনা যেটাকে আমরা জানতে চাই, একটা কোনো কিছু একটা মিস্ট্রি আছে যেটাকে আমরা এক্সপ্লোর করতে চাই। সায়েন্টিফিক ব্যাপারগুলো এরকম থাকবে, প্রথমে একটা প্রবলেম, এরপরে একটা হাইপোথেসিস থাকে। আপনারা যারা রিসার্চ ওয়ার্ক করেছেন বা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, তারা আপনারা জানেন আপনাদের স্ট্রাকচারটা। এরপর একটা হাইপোথেসিস, প্রিভিয়াস থিওরিস এরকম কি ছিল, বা এটার হাইপোথেসিস থাকবে, হোয়াট ওল্ডার সায়েন্টিস্ট ইউজ টু থিঙ্ক, কি মনে করতো তারা। হ্যাঁ, সো দিস ইজ অফেন ওয়্যার ফলস নট গিভেন ট্র্যাপস আর সেট, এই জায়গাটা, যে হাইপোথেসিস, এই জায়গাটা যে আগে কি মনে করতো এখন কি মনে করে, বা এটা কি এখন ভাবা হয় কিনা, এই জায়গাগুলো ট্র্যাপ করা হয় এই হাইপোথেসিস অথবা প্রিভিয়াস থিওরিজ নিয়ে, প্রিভিয়াস আপনার একটা ভিউ পয়েন্ট নিয়ে, সায়েন্টিস্টদের আগের অবজারভেশন নিয়ে থাকে। তো এই জায়গাটাতে আমরা এখানে মাথায় রাখবেন, এই জায়গাগুলো সাধারণত ট্রু ফলস নট গিভেনের কোয়েশ্চেনগুলো সেট করা হয়। আচ্ছা, নতুন যে এক্সপেরিমেন্ট আপনি করছেন সেটা তারপরে আসবে। স্পেসিফিক রিসার্চার, লুক ফর ক্যাপিটালাইজড নেমস। হ্যাঁ, মিস্টার স্মিথ হতে পারে, জ্যাকসন হতে পারে, যে কোনো নামটা আপনি বুঝতে পারবেন যে রিসার্চার নতুন, সে রিসার্চ করেছে, কন্ডাক্টস আ নিউ স্টাডি, লুক ফর মেথোডোলজি, কি মেথোডোলজিতে অ্যাপ্লাই করেছে।
এরপরে ফাইন্ডিংস, তার ফাইন্ডিংসটা কি? দ্য ডেটা রেজাল্টস, লুক ফর ফ্রেজেস লাইক দ্য ডেটা সাজেস্টস, দিস ইন্ডিকেটস, কন্ট্রারি টু প্রায়ার বিলিফ, তাই না? এই যে কন্ট্রারি টু প্রায়ার বিলিফ মানে আগের যে বিলিফটা ছিল সেটা কন্ট্রারি, নতুন কি আসলো, তো এটা হচ্ছে ফাইন্ডিংস। আপনাকে এই যে স্ট্রাকচারটা আপনি একবার খেয়াল করে যদি সায়েন্টিফিক প্যাসেজগুলো দেখেন, তাহলে প্রথমেই আপনার কীরকম একটা প্রবলেম নিয়ে আসবে, অবতারণা কি নিয়ে আমরা ই করতে যাচ্ছি, রিসার্চটা কি বিষয়ে, বা আমার ফাইন্ডিংসটা কি বিষয় হচ্ছে, সেটার আগে কি মনে করা হতো, আগের কি থিওরি ছিল, আগের অবজারভেশন কি ছিল, নতুন কি এক্সপেরিমেন্টটা করা হয়েছে, কে করেছে, কবে করেছে, কি নিয়ে করেছে, কতজনকে নিয়ে করছে, এবং এটার ফাইন্ডিংসটা কি, এবং সেটা কিভাবে আমরা ফিউচার যে আসপেক্টে আমরা কিভাবে এটাকে এমপ্লয় করতে পারি, আরও কি রিসার্চের জায়গা থাকছে, সেগুলো বলা থাকে। আপনাদের রিসার্চ পেপারগুলো পড়লে আপনারা বুঝবেন যে কিভাবে আপনারা এটাকে অর্গানাইজ করেন। আরেক ধরনের যেটা হিস্ট্রিক্যাল প্যাসেজ, এটা আমি প্রথমটা বললাম, এটা সায়েন্টিফিক প্যাসেজ। আর হিস্ট্রিক্যাল প্যাসেজের ক্ষেত্রে যে স্ট্রাকচারটা থাকবে, এই হিস্ট্রিক্যাল টেক্সট আর রিয়েলি জাস্ট টাইম লাইন্স, দে আর ডিবেটস অ্যাবাউট ওয়াই থিংস হ্যাপেন্ড। ওকে, হিস্ট্রি কেন বিষয়গুলো, ঘটনাগুলোকে অ্যানালিসিস করে। তো প্রথমেই আপনাকে একটা যে সময়টাকে উপস্থাপন করবে, হিস্ট্রিক্যাল প্যাসেজ যেগুলো থাকে, সেটা আপনাকে ইন্ট্রোডাকশন অফ দ্য টাইম পিরিয়ড অ্যান্ড দ্য স্ট্যান্ডার্ড ন্যারেটিভ, মানে কি ছিল, কি ন্যারেটিভটা কি, হ্যাঁ, বা আমরা যে মেসেজ পাই, আমাদের যে ন্যারেটিভ, ধরেন একটা যুদ্ধ নিয়ে আমাদের কি ন্যারেটিভ আছে, বা ওয়ার্ল্ডে এস্টাবলিশ ন্যারেটিভটা কি, কি বিলিভ করা হয়, তাই না? পার্টি তো যে কোনো সিচুয়েশন, যে কোনো ঘটনা, যে কোনো যুদ্ধ, যে কোনো সভ্যতা, তো এখানে কি থাকে, একটা সভ্যতা হারিয়ে যায়, আরেকটা সভ্যতা সেই জায়গাটা করে নেয়। যে সভ্যতা হারিয়ে যায় বা যে পার্টি হেরে যায় সে তো লুজার, আর যে ওখানে রিপ্লেসড হয় বা যেখানে সে জয়লাভ করে সে হচ্ছে উইনার। তো আপনার হিস্ট্রি কিসের বেসিসে লেখা হবে, কার পয়েন্ট অফ ভিউ থেকে লেখা হবে? হিস্ট্রি সবসময় উইনার যারা, তাদের পয়েন্ট অফ ভিউ থেকে লেখা। বর্তমানে আমরা যত টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট দেখছি, তাই না, সেখানে সব আমরা বিল গেটসের যে ফেনোমেনা থেকে আমরা পাচ্ছি, তার ন্যারেটিভটা আমরা স্টাবলিশড হওয়া দেখছি। তো সেখানে আমরা এই যে বলেন গুগল বলে, আমরা গুগলের ডমিনেশন দেখছি। সো এই বিষয়টা একটা অবশ্যই একটা টাইম পিরিয়ড, একটা স্ট্যান্ডার্ড ন্যারেটিভ। ন্যারেটিভ মানে হচ্ছে কি ধারণাটা আমরা পাই দেখতে। প্রত্যেকটা কয়েনে কিন্তু ফ্লিপ সাইড থাকে, তাই না, হেড অ্যান্ড টেল থাকে। সো আপনি কোন দিকে দেখছেন, তাই না, আপনার সেই কোন দিকে দেখছেন কেন, আপনাকে দেখানো হচ্ছে সেই দিকটাই, আপনার ওইটাই ন্যারেটিভ, যেটা এস্টাবলিশড বিলিভ, যেটা বিশ্বাস করা হয়, তাই না? তো যে কোনো যুদ্ধের দেখেন, এক পার্টি যে বিলিভ করে, অপোজিট পার্টি আরেকটা, ইউক্রেন রাশিয়া যারাই আছে, ইউক্রেন মনে করে রাশিয়া হচ্ছে কালপ্রিট, ক্রিমিনাল, আবার রাশিয়া মনে করে ইউক্রেন ক্রিমিনাল। তো বিষয়টা এরকমই। এই ন্যারেটিভ কোন স্ট্যান্ডার্ড ন্যারেটিভ, যেটা স্টাবলিশ ন্যারেটিভ। আচ্ছা, তো এটা হিস্ট্রিক্যাল, আপনি প্রথমেই পাচ্ছেন এটা একটা টাইম পিরিয়ড এবং একটা ন্যারেটিভ পাবেন। আচ্ছা, তারপরে আপনি কি পাচ্ছেন? কম্পিটিং হিস্ট্রিয়ানস, দিস ইজ ক্রুশাল, এই জায়গাটা। দ্য টেক্সট উইল ফিচার ডিফারেন্ট একাডেমিক্স আর্গুইং ওভার দ্য কজ অফ অ্যান ইভেন্ট। ডক্টর A says Rome fell because of economics, ডক্টর B says it was disease। হ্যাঁ, তো এই যে ব্যাপারটা, এক একজনে এইখানে এই জায়গাটা আপনার কিন্তু বেশ ইনফরমেশনটা থাকে। এখানেও আপনার কোয়েশ্চেনগুলো বেশ মাল্টিপল চয়েস টাইপের কোয়েশ্চেনগুলো এখান থেকে হয়। এখানে ট্রু ফলস এই লোকেশনে থাকবে। এরপরে কি থাকবে? এভিডেন্স, আর্কিওলজিক্যাল অর টেক্সচুয়াল প্রুফ সাপোর্টিং দ্য থিওরিজ, যে বিলিভ করার জন্য তার কি একটা প্রুফ এই জায়গায় থাকবে। এরপরে আর কি বিলিভ করা হয়, কে কি বিলিভ করে সেটা, তারপরে সেটা টেক্সচুয়াল প্রুফ থাকবে। এরপরে আপনার অথর স্ট্যান্স, যিনি বলছেন, যিনি লিখছেন, মানে যে প্যাসেজটা যার টোনে বলা হচ্ছে, উনি কি মনে করে। এখানে অবজেক্টিভলি অ্যানালিসিস করা হচ্ছে, জাস্টিফাই করা হচ্ছে, কে কে কি বলেছে সেগুলো রেফারেন্স দেওয়ার পরে, তারপরে বিভিন্ন ধরনের আপনার টেক্সচুয়াল সাপোর্ট থাকবে, এখানে থিওরি সাপোর্টে কথা বলা হবে। এরপর এগুলো অ্যানালিসিসের পরে অথর স্ট্যান্স, দ্য রাইটার উইল ইউজুয়ালি সাটলি এগ্রি উইথ ওয়ান হিস্ট্রিয়ান ওভার দি আদার্স ইন দ্য ফাইনাল প্যারাগ্রাফ। তো এই হচ্ছে আমার হিস্ট্রিক্যাল প্যাসেজের স্ট্রাকচার। আমি সায়েন্টিফিক প্যাসেজের স্ট্রাকচারও পেলাম, হিস্ট্রিক্যাল প্যাসেজের স্ট্রাকচারও পেলাম, কোথায় কোন জায়গাটা লোকেশন থাকবে। ওকে,
What to do when a question hinges on a word you have never seen? আগে কখনো আপনি মনে করেন কোনো এই শব্দটা আগে জানেনি না, দেখেনি নাই, এই ধরনের শব্দের উপরে আপনি কিভাবে এটা বের করবেন? In a historical text, you might encounter the word egalitarian society. এখন আপনি এটা শব্দটা জানেনই না, মিনিংই জানেন না, ফার্স্ট টাইম দেখলেন। If you panic, you lose. You must know how to perform trial using context clues. এখানে আপনার কন্টেক্সচুয়াল ক্লুজ দিয়ে দিয়ে এই শব্দটাকে আপনার রিলেট করতে হবে, লোকেট করতে হবে এবং অ্যান্সারটাকে বের করতে হবে। ওকে, দেখেন এখানে আমরা দেখছি দ্য ডেফিনেশন ক্লু, দ্য কন্ট্রাস্ট ক্লু, দ্য এক্সাম্পল ক্লু, মরফোলজি। মরফোলজি হচ্ছে একটা শব্দের রুটটা। হ্যাঁ, যেমন ধরেন এখানে আমরা বিভিন্নভাবে আমরা টেক্সট থেকে এই বিষয়টাকে বের করতে পারি। এগ্লিটারিয়ান আপনি, হ্যাঁ, ক্লুগুলো কিভাবে আসে। The definition clue, দেখেন এখানে the author immediately defines the jargon using punctuation, commas, dashes, মানে এই যে egalitarian society, দেখেন এখানে আমি এক্সাম্পলটা দিয়েছি টেক্সটে পাশে কিভাবে বলা আছে, the society was strictly egalitarian। এই যে কমা দিয়ে তারপরে ওই egalitarian শব্দটাকে কিন্তু ওখানেই টেক্সটের মধ্যেই ব্যাখ্যা করা আছে, meaning that all citizens held equal status and wealth। এভাবে থাকতে পারে। আবার এভাবে না থেকে এইভাবে ডেফিনেশন যে দিয়ে দিবে সব সময় এমন কিন্তু না, বিভিন্নভাবে আপনি যেই শব্দ যেই জার্গনগুলো ওগুলো বিভিন্নভাবে আপনি এটা ক্লুটা বের করতে পারেন। আমি 4টা প্রসেসে আপনাকে বোঝাতে চাচ্ছি যে কিভাবে আপনি এই যে ওয়ার্ডটাকে আপনি বুঝে উঠতে পারবেন। আরও কন্ট্রাস্ট ক্লু থাকতে পারে বিভিন্নভাবে। তো এখানে কি করে, the author uses words like however, unlike, but, or conversely to show the unknown word is the opposite of a known word। যেমন দেখেন এখানে বলছে unlike the oppressive regimes of the past, the new leadership was remarkably egalitarian। তাহলে ওখানে অপ্রেসিভ যে রিজিম আছে সেই অপ্রেসিভ রিজিম না, এখানে এগ্লিটোরিয়ান যে ব্যাপারটা হচ্ছে এরা ইকুয়াল, যে একটা মানে অপ্রেসিভ না, এটা রাইটটাকে এনশিওর করে, সেই কথা বলছে যে অপ্রেসর না, সে হচ্ছে এগ্লিটোরিয়ান। যদি এইভাবে বোঝেন, এই ক্লুটাও যদি না থাকে তাহলে এক্সাম্পল ক্লু দিয়ে আপনি বের করতে পারবেন। The author follows the word with examples using such as, including, or, for instance। যেমন দেখেন এখানে বলছে যে আমি এক্সাম্পল সেন্টেন্স নিয়ে আসছি যে কতভাবে এটা ক্লু থাকতে পারে। এমন না যে টেক্সটের মধ্যে এই 4 ভাবে দেওয়া আছে, আপনি বিভিন্নভাবে এটাকে বের করে নিতে পারেন। যদি আপনার কাছে মনে হয় যে ওয়ার্ড আপনি বুঝলেনই না, টাইটেল বুঝলেন না, টপিক বুঝলেন না, তাহলে এই টাইটেল টপিক আপনাকে বুঝিয়ে দেওয়া হবে টেক্সটের মাধ্যমে বিভিন্নভাবে। সো এখানে এক্সাম্পল ক্লুর মাধ্যমে আমরা বের করতে পারি দে ইমপ্লিমেন্টেড এগ্লিটোরিয়ান পলিসিস সাচ অ্যাজ ইউনিভার্সাল বেসিক ইনকাম অ্যান্ড ফ্রি হেলথ কেয়ার ফর অল। আপনি বুঝতে পারলেন যে এগ্লিটোরিয়ান পলিসিসটা কি, তাই না? তো এই সবার জন্য হেলথ কেয়ার ফ্রি থাকবে, বেসিক একটা ইনকাম সবার জন্য, ইউনিভার্সাল সবার জন্য ইনকাম, একটা বেসিক ইনকাম থাকবে। আচ্ছা, মরফোলজিক্যাল যে রুট থেকে আমরা এই শব্দের অর্থ বের করতে পারি, যে ডেন্স টপিক আমরা বলছি, যে সায়েন্টিফিক এবং আমরা যে হিস্ট্রিক্যাল ডেন্স টপিকগুলো থাকে প্যাসেজ 3, সেটা আমরা অনেক সময় প্যানিক করে ফেলি, আমরা ভয় পেয়ে যাই, সেই জায়গাটা যেটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে টু ফাইন্ড আউট দ্য অ্যান্সার্স। এই টেক্সট যত কঠিন, আবারও বলছি, টেক্সট যত কঠিন, যত আপনার আনকমন টপিক, সেই টপিকের বা ডেন্স একটা ভয়ঙ্কর লাগে দেখতে, এই টেক্সটটাকে অনেক বড় মনে হয় সাইজে, তো এগুলোর কোয়েশ্চেন প্যাটার্নগুলো সহজ হয় এবং সহজে এগুলো অ্যান্সার বের করা যায়। তো সেখানেই আমরা আলোচনা করছিলাম যে আমরা যে এমন কোনো আননোন ওয়ার্ড যেটা ফার্স্ট টাইম আমরা দেখলাম, সেই শব্দটা আমি বুঝি না, আমি মিনিংই জানি না, তো সেটা আমি তাহলে অ্যান্সার কিভাবে করব? তো সেটা আমি 4টা ওয়ে বললাম যে কিভাবে টেক্সটের মধ্যে ডিফারেন্ট ওয়েজে ক্লু দেয়া থাকে, সেই ক্লুগুলো থেকে আমরা সেটা আননোন ওয়ার্ডটাকেও আমরা বুঝে নিতে পারি। কিন্তু প্যানিক করলে তো আপনি সেটা খুঁজতেও যাবেন না, বুঝতেও যাবেন না, তাই না? প্যানিক করে আপনি শুধু বুঝবেন যে আমার অনেক কঠিন প্যাসেজ আসছে, আনসার এবারের কোশ্চেনটা সবচেয়ে কঠিন হচ্ছে, তো আপনি সেটা এই হাই হুতাশ করতে করতেই পরীক্ষা শেষ হয়ে বের হয়ে আপনি হাই হুতাশই করবেন যে অনেক কঠিন হয়েছে পরীক্ষা। সো এক্সাম্পল ক্লুজে দেখেন এখানে যেটা বললাম। আর হচ্ছে মরফোলজি হচ্ছে এটা ওয়ার্ডের রুট, ব্রেকিং দ্য ওয়ার্ড ডাউন ইন্টু প্রিফিক্সেস অ্যান্ড সাফিক্সেস। যেমন ধরেন ইগল সাউন্ডস লাইক ইকুয়াল, therefore egalitarian relates to equality। এই যে এইভাবে মরফোলজিক্যাল যে ইয়ে আছে,
ইগল সাউন্ডস লাইক ইকুয়াল, এভাবে মরফোলজিক্যাল যা ক্লু থাকতে পারে, এখানে এক্সাম্পল ক্লু থাকতে পারে, কন্ট্রাস্ট ক্লু থাকতে পারে, ডেফিনেশন ক্লু থাকতে পারে। সো প্যানিক হওয়ার কিছু নাই, আপনাকে শুধুমাত্র টেক্সটটা একটু সামনে যেতে হবে বোঝার জন্য। আচ্ছা, ট্যাকলিং দ্য টু হার্ডেস্ট কোয়েশ্চেন টাইপস ইন প্যাসেজ 3, কি কি সেগুলো হার্ডেস্ট টপিক যেগুলো আপনার সিকোয়েন্স মেনটেন করে না? একটা হচ্ছে ম্যাচিং হেডিংস ইন অ্যাবস্ট্রাক্ট টেক্সট, হেডিং ম্যাচ করতে হয়, তাই না? এক হচ্ছে আমি টাইটেলই পড়ে বুঝতেছি না, এক হচ্ছে আমার এত ডেন্স একটা টেক্সট যেটা ভলিউমটা বেশি এবং মনে হচ্ছে যে আমি হারিয়ে যাচ্ছি, তো সেখানে আবার আপনাকে হেডিং ম্যাচিং এই ক্ষেত্রে, তো সেই জায়গাটা একটু আপনাকে কিভাবে ডিল করবেন। আপনি কি করবেন? রিডিং দ্য হেডিং ফার্স্ট, হেডিংগুলো পড়বেন। আইডেন্টিফাই দ্য কোর নাউন ভার্ব ইন ইচ, ওই হেডিংয়ের মধ্যে ভার্বটা আর নাউনগুলোকে আপনারা হাইলাইট করবেন হেডিংটার। আচ্ছা, এই কোয়েশ্চেনগুলোর মধ্যে ট্র্যাপ কিভাবে করা থাকে, এক্সামিনাররা কিভাবে ট্র্যাপ করে? এক্সামিনার উইল পুট আ স্পেসিফিক ওয়ার্ড ফ্রম দ্য প্যারাগ্রাফ ইনটু আ কমপ্লিটলি রং হেডিং। হ্যাঁ, তো এটা আপনাকে কি করবেন, এইভাবে কিভাবে বুঝবেন? ম্যাচ the idea of the topic sentence, not the exact vocabulary. তাহলে আপনি টপিক সেন্টেন্সটা কোথায় থাকে? ফার্স্ট লাইনে থাকবে, প্রত্যেকটা প্যারাগ্রাফে ফার্স্ট লাইনে টপিক সেন্টেন্সটা থাকবে, সেই টপিক সেন্টেন্সের সাথে আপনি ম্যাচ করার চেষ্টা করবেন। আপনি এক্সাক্ট ভোকাবুলারির সাথে টেক্সটের সাথে না, এটা আইডিয়াটা কি, আইডিয়াটা। হেডিং তো একটা ইনফরমেশন, একটা স্টেটমেন্ট, স্টেটমেন্টটা কি বলছে, ওই স্টেটমেন্টের সাথে টপিক সেন্টেন্স যে তার স্টেটমেন্টটা ম্যাচ করে কি করছে না, তখন সেই হেডিংটা ওই প্যারাগ্রাফের সাথে ম্যাচ করবে। ওকে, সো আপনার হেডিং ম্যাচিং এর জন্য আপনার ইনফরমেশন কিন্তু প্যারাগ্রাফের মাঝখান থেকে আপনাকে ইনফরমেশন ম্যাচ করবেন না, এটার আইডিয়াটার সাথে ম্যাচ করতে হবে। কারণ আপনার প্যারাগ্রাফের যে কন্টেন্ট, প্যারাগ্রাফের কন্টেন্ট কি সেই বিষয়টার স্টেটমেন্টটা হচ্ছে হেডিং দেয়া থাকে। আপনি যদি হেডিংগুলো পড়েন তাহলে আপনার মোটামুটি একটা, ইভেন আরেকটা জিনিস হচ্ছে, এটা একটা আরেকটা টেকনিক, যে আপনি টেক্সটটা যদি বুঝতে চান, এই ধরনের ডেন্স যে টপিক বা সায়েন্টিফিক্যাল যে প্যাসেজগুলো বা হিস্ট্রিক্যাল টেক্সটগুলো যেগুলো খুব জার্গন দিয়ে ভরা, মানে টার্মোলজি দিয়ে ভরা, যেগুলো আপনার আননোন, যেগুলো আপনার মানে রেঞ্জে না, আপনার সাবজেক্ট রিলেটেড না, তো এই ধরনের টেক্সটগুলোর ক্ষেত্রে যদি আপনি হেডিং ম্যাচিংয়ের কোয়েশ্চেন পান, ওখানে যেই স্টেটমেন্টগুলো দেয়া থাকে ওই স্টেটমেন্টগুলো পড়ে ফেলেন, তাহলে আপনি কিন্তু ওখান থেকে আপনি সামারিটা পেয়ে গেলেন। ওকে, আপনাকে আপনি টেক্সটে কি করবেন? ফার্স্ট লাইন পড়ে শুধুমাত্র প্রত্যেকটা প্যারাগ্রাফের কন্টেন্ট বিষয়টাকে আপনি নিতে পারছেন, বুঝতে পারছেন এই বিষয়টা। আচ্ছা, ট্রু ফলস নট গিভেন, এটা আরেকটা কোয়েশ্চেন যেটা একটু আপনার ট্রিকি, এই জায়গাটা একটু ডিফিকাল্ট লাগবে, যেহেতু আপনি বিষয়টা টেক্সট বুঝে উঠতে পারেন না অনেক ডেন্স হওয়ার কারণে, একটু আপনার আনকমন সাবজেক্ট ম্যাটার হওয়ার কারণে। তো এখানে আপনি দেখবেন subjectivity trap. In historical text, true false not given often relies on the author's opinion or historical claims rather than hard science. হ্যাঁ, এখানে ক্লেম করছে, এখানে কোনো হিস্ট্রিয়ান কোনো কিছু ক্লেম করছে কিনা, অথরের অপিনিয়ন কি, এই বিষয়গুলোর উপরে কিন্তু আমার ট্রু ফলস নট গিভেন করা হয়। মানে কোনো রকমের সায়েন্সের অ্যানালিসিস বলেন বা কোনো ধরনের একেবারে ডেপথ কোনো আন্ডারস্ট্যান্ডিং এর উপরে কিন্তু ট্রু ফলস নট গিভেন দেয়া থাকে না। তো এর ক্ষেত্রে আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনার কাছে বিষয়টা সহজ হয়ে যাবে। তো ট্রু বলতে কি বোঝায়? ট্রু বলতে বোঝাবে আপনি কোনটাকে ট্রু দিবেন। যখন আপনি দেখবেন টেক্সট এক্সপ্লিসিটলি স্টেটস দ্য সেম মিনিং, ইউজুয়ালি হেভিলি প্যারাফ্রেজড, মানে প্যারাফ্রেজ করা আছে, একই মিনিং বলতেছে, তখনই ওটা ট্রু। পার্শিয়াল ট্রু হলেও কিন্তু ওটা ওটা আপনার ট্রু আপনি দিতে পারবেন না। সো ফলস হচ্ছে দ্য টেক্সট এক্সপ্লিসিটলি সেজ দ্য ডিরেক্ট অপোজিট, এটা ফলস হবে। Not given, the text might mention the topic, but it does not confirm or deny the specific claim in the question. মানে ওই সিচুয়েশনটা মেনশন করতেছে, কিন্তু ওর আসলে কি এটাকে কনফার্ম করতেছে নাকি ডিনাই করতেছে, আপনি এটা কনফার্ম পাচ্ছেন, কোনো কনফার্মেশন, এখানে কোনো কিছু গেস করা যাবে না, কোনো কিছু গেস করা যাবে না, গেস করে অ্যান্সার দেওয়া যাবে না যে আচ্ছা ফাইন সামার সিজন, তাহলে হয়তো সে টি শার্টই পরছে বা সে ট্রাউজার পরে না বা সে জ্যাকেট পরে না, এই যে ব্যাপারটা যদি আপনার টেক্সটে না দেয়া থাকে, মেনশন না করা থাকে, কনফার্ম না করা থাকে, ডিনাই না করে, তাহলে সেটাকে আপনি নট গিভেন আপনাকে দিতে হবে। ওকে,
ডিনাই করছে না অথবা কনফার্মও করছে না। আপনি ট্রুও বলতে পারছেন না, ফলসও বলতে পারতেছেন না। তো এইরকম সিচুয়েশনে আপনাকে সেটা নট গিভেন সিচুয়েশন হবে। তো পার্শিয়াল ট্রুথ বলে কোনো ট্রুথ নাই, বুঝতে পেরেছেন? পার্শিয়ালি ট্রুথ বলে কোনো ট্রুথ নাই। অর্ধেক মিলে না, ওটা ট্রু হবে না। একেবারে অপোজিট হতে হবে, সেটাও আপনার ফলস হওয়ার জন্য। আর যেটা ডিনাই করছে না বা কনফার্ম করছে না, সেটা নট গিভেন। ওকে, দি অ্যাবসলিউট ওয়ার্ড হ্যাক। ইফ আ ট্রু ফলস নট গিভেন কোয়েশ্চেন কন্টেন্স অ্যাবসলিউট ওয়ার্ড, যেমন ধরেন অল, এভরি, অলওয়েজ, নেভার, পিওরলি, কমপ্লিটলি, ইট ইজ অলমোস্ট অলওয়েজ ফলস অর নট গিভেন, এটা কিন্তু মানে ট্রু হওয়ার চান্সেসটা দেখবেন, আপনারা অ্যাপ্লাই করে দেখবেন, এক্সিকিউট করে দেখবেন। এই ধরনের যে ওয়ার্ডগুলো দেয়া থাকে, এক্স্যাক্ট ডেফিনিট যে ওয়ার্ডগুলো, এভরিবডি, অলওয়েজ, হ্যাঁ, অল, অ্যাবসলিউট ওয়ার্ড যেগুলো, এগুলো কখনোই ট্রু অ্যান্সার হয় না। এগুলো নট গিভেন হয় অধিকাংশ সময় এবং ফলসও হয়ে যায়। ওকে, সো এটাও মাথায় রাখবেন। তো ডেন্স একাডেমিক টেক্সে এই ফলস বা নট গিভেন হবে, বিকজ সায়েন্টিস্ট অ্যান্ড হিস্ট্রিয়ান রিয়েলি স্পিক ইন অ্যাবসলিউটস। এটা কারণ এই টেক্সটগুলোতে আপনারা জানেন কখনো কোনো ডেফিনিট যদি কথা বলেই দেয়, তাহলে ওটা তার কোনো রিসার্চ থাকে না বা ওটা নিয়ে তো কোনো ডিবেট থাকবে না। এই জন্য কখনো অ্যাবসলিউট ওয়ার্ডগুলো কোনো সায়েন্টিফিক কোনো পেপারে বলতে পারবেন না। হিস্ট্রিয়ান বা হিস্ট্রিক্যাল যে টেক্সটগুলোতে এগুলো অ্যাবসলিউট কোনো কিছু বলা হয় না। তো এই বিশেষ করে এটার ব্যাপারে কনফার্ম থাকবেন, এটার মানে প্যাসেজ 3 বা ডেন্স টপিক বা সায়েন্টিফিক্যাল যে প্যাসেজগুলো থাকে, বা ধরেন হিস্ট্রি বেসড যে টেক্সটগুলো থাকে, এই ধরনের টেক্সটগুলোতে যদি এইরকম অ্যাবসলিউট ওয়ার্ড যদি থাকে, তাহলে সেটা নট গিভেন হবে মোস্ট অফ দ্য কেসেসে এবং ফলস হওয়ার চান্স, ট্রু হবে না। এটা দ্যাটস ফর শিওর। আচ্ছা, সামারি কমপ্লিশন আরেকটা কোয়েশ্চেন প্যাটার্ন এখানে থাকে, ট্রু ফলস থাকে, হেডিং ম্যাচিং থাকে। সামারি কমপ্লিশন উইথ এ ওয়ার্ড ব্যাংক, দ্য ট্র্যাপ, reading the whole summary and randomly plugging in words that sounds right. আপনার স্ট্র্যাটেজি কি? predict the grammar before looking at the text, মানে কোয়েশ্চেনের মধ্যে। ওকে, look at the blank space, does it need a noun, a verb or an adjective? কি দরকার এখানে? গ্রামারের দিয়ে আপনাকে স্ট্র্যাটেজি দিয়ে এটাকে ফিক্স করতে পারেন আপনি। সামারি কমপ্লিশন, হ্যাঁ, ফিল ইন দ্য গ্যাপসে আপনার কি আছে, এখানে কোন জায়গাটা আপনার গ্যাপ, এখানে কি প্রয়োজন। আপনারা পার্টস অফ স্পিচগুলোর লোকেশন এই জন্য পড়ানো হয়েছিল, যে কোনটা কোথায় বসতে পারে, অ্যাডজেক্টিভ কোথায় বসতে পারে, নাউন কোথায় বসে, অ্যাডভার্বের জায়গাগুলো কোথায়। সো সেখানে আপনি যখন এখানে কমপ্লিশন থাকবে, সামারি কমপ্লিশন বা ফিল ইন দ্য গ্যাপসের জায়গা থাকবে, ওই গ্যাপের মধ্যে আপনার কোন ওয়ার্ডটা বসবে, এখানে কি নাউন বসবে, এটা কি আর্টিকেলের পরে গ্যাপ আছে, নাকি এটা সাবজেক্টের পরে গ্যাপ আছে, কি জায়গাটা, কোন পার্টস অফ স্পিচ এটাকে আইডেন্টিফাই করে। ইজ আ নাউন প্লুরাল অর সিঙ্গুলার? নাউনটা যদি বসে, এটা কি প্লুরাল বসবে নাকি সিঙ্গুলার, কিভাবে বুঝবেন? তার আগে ডিটারমিনার দেখে বুঝবেন বা সেন্টেন্সের দেখে বুঝবেন, সাবজেক্টের জায়গা থেকে বুঝবেন। If the blank requires a plural noun, immediately cross out all verbs. Okay? Adjectives and singular nouns in the word bank. You have just reduced, আপনার ধরেন যে এখানে তো ওয়ার্ড ব্যাংক দেয়া থাকে, তাই না? এরকম আপনার ওয়ার্ড ব্যাংক যদি একটা এভাবে টেবিল দেয়া থাকবে, টেবিল, এখানে ওয়ার্ড 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 দেয়া থাকে। ওকে, তাহলে আপনি এখানে গ্যাপটা দেখেন, যে গ্যাপটা আছে, এই গ্যাপটার মধ্যে কোন জায়গাটা ফিল আপ করতে হবে। ফিল আপ করলে যেই জায়গাটায় আপনার কি লাগবে, ভার্ব লাগবে বা নাউন লাগবে। যদি নাউন লাগে, তাহলে ভার্ব যেগুলো আছে সেই ওয়ার্ডগুলোকে আপনি ওখান থেকে এলিমিনেট করে দেন, তাহলে নাউনগুলো থাকলো। যদি প্লুরাল হয়, তাহলে প্লুরাল নাউনটাকে আইডেন্টিফাই করেন, যে সিঙ্গুলার নাউন হয়, তাহলে প্লুরালগুলো বাদ হয়ে যাবে। এইভাবেও আপনাকে এই টেকনিকটা অ্যাপ্লাই করে দেখবেন, অনেকটা আপনি পেয়ে যাচ্ছেন, রুট পেয়ে যাচ্ছেন। শুধু কোয়েশ্চেনের দিকে তাকিয়ে, কোয়েশ্চেনের গ্যাপের মধ্যে দেখে আপনি গ্রামারের আন্ডারস্ট্যান্ডিং থেকেও আপনি এখান থেকে এলিমিনেট করে দিতে পারেন। ফাইন। So you have just reduced your options from 15 to 3 without reading the text. বুঝতে পেরেছেন? তাহলে আপনি টেক্সটটা দেখতে, মানে কোয়েশ্চেনটা দেখলেন, কোয়েশ্চেনের গ্যাপটা দেখলেন, গ্যাপের মধ্যে এইখানে কোন ওয়ার্ডটা বসতে পারে, কোন ক্লাস অফ ওয়ার্ড বসতে পারে,
এই ক্লাস অফ ওয়ার্ডটাকে যদি আপনি বুঝে যান তাহলে আপনার এখানে অপশনগুলোকে বাকি যে অপশনগুলো কোনোগুলো ভার্ব আছে কোনোগুলো আপনার অ্যাডজেক্টিভ আছে সেগুলোকে আপনারা এলিমিনেট করে দিতে পারেন। ওকে, সো এটা গেল আরেকটা স্ট্র্যাটেজি। মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স ট্র্যাপ কিভাবে করা হয়? The examiner will include options that are explicitly stated in the text, but they do not answer the specific question asked. এই হচ্ছে বিষয়টা, মানে আপনার যে টপিক যে বা টাইটেল বা যে অপশন, সেই অপশনটা কিন্তু এখানে বলা আছে টেক্সটের মধ্যে, কিন্তু অ্যান্সার করতেছে না, কোয়েশ্চেন যেটা জিজ্ঞাসা করছে সেটা অ্যান্সার করতেছে না। ট্রিট এমসিকিউজ লাইক ট্রু ফলস নট গিভেন। ওকে, সো আপনি কি করবেন, মানে এটা এই যে কোয়েশ্চেনটা বলেছে এই কোয়েশ্চেনটা যে আপনি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন তো, তাই না? তাহলে আপনি এটাকে অ্যান্সার ট্রু ফলস নট গিভেনের মতো করে এটাকে এলিমিনেট করবেন। এলিমিনেট দ্য ডিস্ট্রাক্টর, যেমন ধরেন দ্য টু ব্রড, ধরেন এই যেটা কি কভার করতেছে হোল প্যাসেজকে, কিন্তু আপনাকে কোয়েশ্চেনটা বলতেছে একটা স্পেসিফিক জিনিস নিয়ে। কভার্স দ্য হোল প্যাসেজ নট দ্য স্পেসিফিক প্যারাগ্রাফ আস্কড অ্যাবাউট। যে প্যাসেজের কথা বলতেছে এই প্যাসেজে কিন্তু ওই আইডিয়াটা শুধু দিচ্ছে না, কিন্তু আইডিয়াটা পুরো প্যাসেজকে জুড়ে অপোজিট কথা বলতেছে, তাহলে ওটাও বাদ অপশনটা। দি অপোজিট সেইজ দি এক্সাক্ট অপোজিট অফ দ্য টেক্সট, অফেন ডিসগাইজড উইথ আ স্নেকি নট অর রেয়ারলি, এই যে এই শব্দগুলো দিয়ে কিন্তু এটা নেগেটিভ করে দেয়, রেয়ারলি, হার্ডলি, হ্যাঁ এই শব্দ, এগুলো এগুলো শব্দ ইউজ করলে এটা কিন্তু মানে একটা ডিসগাইজ হয়ে থাকে, এটা কিন্তু নেগেটিভ ওয়ার্ড। হ্যাঁ, নট হয়তো না থাকছে না বা থাকতে খুব রেয়ার সিচুয়েশন থাকে, এই যে রেয়ারলি, হার্ডলি, স্কেয়ারসলি, এই ধরনের ওয়ার্ডগুলো থাকে যেগুলো দেখতে পজিটিভ, সাথে কোনো নট নাই কিন্তু এটা নেগেটিভ এক্সপ্রেশন দেয়। আচ্ছা, the true but irrelevant, a fact that is 100% true according to the text but fails to answer the actual question. কোয়েশ্চেনের ব্যাপারটা মানে কোয়েশ্চেন যেটা করেছে সেই বিষয়টা নাই, সেই বিষয়টা অ্যান্সার করতেছে না। একটা ফ্যাক্ট যে কথাটা অবতারণা হচ্ছে সেটা ম্যাচ করতেছে কিন্তু কোয়েশ্চেনটাকে অ্যান্সার করতেছে না, এই ধরনের বিষয়গুলো আপনার এলিমিনেট করবেন। আপনি মাল্টিপল চয়েস কোয়েশ্চেনগুলোকে আপনার অপশনগুলোকে এলিমিনেট করতে হবে, যে এই কথাটা বলতেছে, যে স্টেটমেন্টটা বলতেছে সেটা ম্যাচ করে, সেটা এটার সাথে ওয়ার্ডে ম্যাচ করতেছে বা অপোজিট আইডিয়া বলতেছে। ওকে, অথবা এটা টেক্সট অনুযায়ী এটা 100% সঠিক টেক্সটের অনুযায়ী, কিন্তু কোয়েশ্চেন যেটা বলতেছে সেটার সাথে এটা ম্যাচ করতেছে না, এই রকম বিষয়গুলো। আচ্ছা, আমরা দেখবো সামনে The Rings of Kako Canyon. Okay, dendrochronology and societal collapse. For decades, the sudden abandonment of Chaco Canyon by the ancestral Puebloans in the 12th century baffled archaeologists. দেখেন, আপনি পড়ে এমন মানে বিষয়গুলো জার্গনগুলো এমন থাকবে যে পড়ে আপনি বুঝবেন না, আপনার ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাপারটা লাগবে। তো এখানে আপনাকে ডিমোটিভেটেড করে দেয়, আপনাকে ওয়ার্ড ক্লাসটা দিয়ে সেন্টেন্সের যে ডিফিকাল্টিস দিয়ে আপনাকে প্যানিক করে দেওয়ার ব্যাপার থাকে। দিস হাইলি অ্যাডভান্স সিভিলাইজেশন হ্যাড, তাহলে এটা একটা সিভিলাইজেশন সম্পর্কে বলছে, বুঝতেই পারছেন না, বিষয়গুলোকে কিন্তু সুন্দর করে এক্সপ্লেইন করা থাকে। This highly advanced civilization had constructed massive multi-story stone complexes or great houses. এটা দেখেন কমপ্লেক্স বলছে, কমপ্লেক্সটা আপনার কাছে অন্যরকম মনে হচ্ছে, আবার পরে কিন্তু আবার গ্রেট হাউস in a harsh and environment in modern day New Mexico. Yet by 1150 AD, the canyon was largely deserted. Early hypothesis এটা কিন্তু প্লুরাল করছে, তাই না? প্লুরাল হাইপোথেসিস যেটা, এটা আই থাকলে এটা সিঙ্গুলার হইতো, আর এটা প্লুরাল হচ্ছে হাইপোথেসিস। ওকে, relied heavily on indigenous oral traditions, which spoke of a great migration but provided no empirical timeline for the exodus. আচ্ছা, আমরা যখনই এরকম টেক্সট আছে, আমরা টেক্সট কি বলেছি, টেক্সট আমরা ডিটেইল পড়বো না, আমি কিন্তু আপনাকে পড়ে একটু বোঝানোর চেষ্টা করলাম বিষয়টা এখান থেকে, কিন্তু কোয়েশ্চেন যখন আমরা বের করবো, এই দেখেন প্যারাগ্রাফ বি আছে, এখানে বি আছে, তাহলে আমরা কি ফার্স্ট লাইনটা একটু পড়ে যদি নেন, the paradigm shifted entirely in the 1920s with A.E. Douglas. তাহলে খেয়াল করেন, এই যে A.E. Douglas পেলেন আপনার 1920s, এখানে কি করলো, এটা প্যারাডাইমটা শিফট হলো, মানে কমপ্লিট যে বেসিক কনসেপ্টটা টোটালি আইডিয়াটা চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, এই ডগলাসকে উনি একজন অ্যাস্ট্রোনমার হু
unexpectedly revolutionized archaeology. Revolutionized. ওকে, সো এইখানে আমরা পেলাম এই ডগলাস 1920 সালের কথা। পরের প্যারাগ্রাফ দেখেন পাচ্ছি, ফর এ লং টাইম দ্য সাইন্টিফিক কনসেনসাস মানে হচ্ছে ঐক্যমত, যাই হোক এটা না বুঝলে দেখেন কি বলছে, হেভিলি চ্যাম্পিয়নড বাই paleoclimatologist Dr. Jeffrey Dean. Dr. Jeffrey Dean was that this megadrought was the sole catalyst. এখানে বলছে the sole catalyst. কে? megadrought. শুষ্ক, হ্যাঁ, ক্যাটালিস্ট ফর দ্য সোসাইটাল প্রবলেম। ধরেন তারপর আপনি বুঝতে পারলেন না, বোঝার দরকার, আপনার বুঝতে পারতে হবে যে আপনি তো বুঝতে পারলেন এই জন্য আপনি অ্যান্সার করবেন, এমনটা না। আপনি শুধু এটা তো বুঝতে পারতেছেন, ডক্টর জেফরি ডিন তো বুঝতে পারতেছেন, তাই না? সায়েন্টিফিক কনসেনসাস আপনার জায়গাটা, হ্যাঁ, কি হচ্ছে সোসাইটাল কলাপস, দি এনভায়রনমেন্টের, এটা আমার একটা গেল। তাহলে এখানে আমরা কি কি পাচ্ছি? এখানে আরেকটা আপনি পাচ্ছেন, অ্যানথ্রোপোলজিস্ট ডক্টর গুইন ভিভিয়ান আর্গিউস। কে কি কি করছে একটু আগে আপনি বলেছিলাম যে এখানে বিভিন্ন আপনার যারা আছে হিস্ট্রিয়ান আছে তারা তাদের স্টেটমেন্টগুলো দেবে। একজন হচ্ছে ডক্টর জেফরি ডিন পেলাম আমরা এখানে, ফার্স্ট লাইন আমরা এখানে পেয়েছি। তারপরে হাওয়েভার, এই জায়গাটা দেখেন, হাওয়েভার দিয়ে বলছে এইটা হচ্ছে আপনার বিলিফ বা এটা হচ্ছে আপনার একটা ন্যারেটিভ। তারপর এখানে এটা বলছে রিসেন্ট স্কলারশিপ, দেখেন রিসেন্ট স্কলারশিপ হ্যাজ চেঞ্জ দিস, আগেরটা চেঞ্জ হয়ে গেছে। কে সেটা করছে? অ্যানথ্রোপোলজিস্ট ডক্টর গুইন ভিভিয়ান আর্গিউস দ্যাট ওয়াইল দ্য ড্রট, এই গেল। ওকে, আর এখানে আপনি দেখেন আর কি কি আছে, সোশিও পলিটিক্যাল চার্মগুলো আপনি দেখতে পারেন একটু, যেটা চোখে ধরা পড়ে। তো এই গেল, এটাও আমরা গেলাম। এখন দেখেন কোয়েশ্চেন বলছে আপনাকে, কোয়েশ্চেন বলছে ম্যাচিং ফিচার্স আপনাকে, এই ডগলাস, ডক্টর জেফরি ডিন, ডক্টর গুইন ভিভিয়ান। ওকে, এখন আপনাকে অ্যান্সার করতে হবে 1 2 3 কোনটা কার স্টেটমেন্ট। তাহলে আপনি ডক্টর, এখানে যে ডগলাস আছে, জেফরি ডিন আছে, তাহলে আপনি এখান থেকে এক নাম্বার কি বলছে, বিলিভ দ্যাট অ্যান এক্সট্রিম ল্যাক অফ রেইনফল was the exclusive reason for the abandonment of the Kenyan. Believed, খেয়াল করেন ভার্বটা, খেয়াল করেন, believed। তাহলে এখানে আপনার একটু যদি আমরা এখানে যাই যে কে আছে, হু আনএক্সপেক্টেডলি রেভলিউশনারি আর্কিওলজি, এখানে আমরা এখানে কি পেয়েছিলাম, কমপ্লেক্স প্রথমটাতে পেয়েছি এটা। এখানে আমরা ডক্টর কাউকে পাচ্ছি, আছে কেউ? কেউ নাই। এখানে আছে, কে আছে? ডগলাস কি করে? who unexpectedly revolutionized archaeology. Douglas was originally seeking to correlate sunspot activity to climate. আমরা একটা জায়গায় এখানে পেলাম না যে এখানে মেগা ড্রট, দেখেন এখানে ডক্টর জেফরি ডিন was that this mega drought was the sole catalyst for the societal collapse. এটাকে ডক্টর জেফরি ডিন। হ্যাঁ, আর অ্যানথ্রোপোলজিস্ট ডক্টর গুইন ভিভিয়ান, এখানে দেখেন এই তিনটাই আছে। তাহলে আমরা এখানে কি পাচ্ছি যে রেইনফল, ল্যাক অফ রেইনফল, এক্সট্রিম, শব্দটা দেখেন এক্সট্রিম, আর এখানে আপনি দেখেন মেগা ড্রট, ক্যাটালিস্ট সোসাইটাল কলাপস। ওকে, এই যে ব্যাপার। আবার পরের দেখেন ফর্মুলেটেড আর থিওরি ফর্মুলেট করছে, suggesting that class divisions and political demands caused the civilization to fracture. Third, created a method, একটা মেথড ক্রিয়েট করছে, একজন ফর্মুলেটেড আ থিওরি, যে থিওরিটা সাজেস্ট করতেছে, created a method of dating wood originally intended for astronomical research. তো এই যে আমরা তিনটা পেলাম, ডক্টর গুইন ভিভিয়ান, ভেরি সিম্পল। তাহলে এরপরে কোয়েশ্চেন আরেকটা দেখেন আপনি, এখানে মাল্টিপল চয়েস আপনাকে বলছে, কোয়েশ্চেন টাইপগুলো দেখে দেই। চুজ দ্য কারেক্ট অ্যান্সার এ বি সি ডি, যেটা বললাম মাল্টিপল চয়েসে কি করতে হবে, ট্রু ফলসের মতো আপনাকে এই জিনিসটাকে ম্যাচ করাতে হবে, এটাকে এলিমিনেট করা শিখতে হবে। হোয়াট ডাজ দ্য রাইটার সে অ্যাবাউট দি আর্লি হাইপোথেসিস রিগার্ডিং চাকো ক্যানিয়ন ইন প্যারাগ্রাফ এ। তাহলে প্যারাগ্রাফ এ আপনাকে বলেছে, তাহলে আপনি এখানে কি পড়বেন, এখানে আপনার প্যারাগ্রাফ এ, যে প্যারাগ্রাফ এ এখানে পড়বেন। তাহলে কোয়েশ্চেনটা আপনাকে এখানে কি বলতেছে, কোয়েশ্চেন আপনাকে বলছে যে রাইটার
what does the writer say about the early hypothesis? এটা কিন্তু early hypothesis regarding Chaco Canyon in paragraph A. কি বলেছে তাহলে সেটা আপনি একবার দেখে আসেন, প্যারাগ্রাফ এটা একবার দেখে আসেন। For decades, the sudden abandonment of Chaco Canyon by the ancestral Puebloans in the 12th century baffled archaeologists. Highly advanced civilization had constructed massive multi-story stone complexes, modern day Mexico. The canyon was largely deserted. Early hypothesis, দেখেন এখানে আছে, তাহলে আপনি শুরুতে কিন্তু আছে। Early hypothesis relied heavily on indigenous oral tradition. Hypothesis relied heavily on indigenous oral tradition, which spoke of a great migration but provided no empirical timeline for the exodus. তাহলে এখানে আপনি এখন দেখেন নাম্বার এ কি বলছে, they were based on detailed written records. রিটেন রেকর্ড একদম অপোজিট করে ফেলতেছে। তাহলে আপনি এখানে ট্রু ফলস এর মতো এইটাকে এলিমিনেট করবেন। They were completely dismissed by modern archaeologists. They lack concrete, measurable dates for the events. They correctly identified the mega drought. এটা নিয়ে আলোচনা করা হয়নি, পরের দিকে এই মেগা ড্রটের কথা আসছে, কিন্তু এখানে আমরা কিন্তু এই বিষয়টা পাচ্ছি না। They were completely dismissed. Modern archaeologists তাদেরকে ডিসমিস করে দিয়েছে। নিজে একটু বোঝার চেষ্টা করেন, অ্যান্সারটা আপনি নিজেই এখানে খেয়াল করতে পারছেন, তাই না? তাহলে এখানে আমরা কি বলেছিলাম, তাদের কোনো রকমের ইয়ে নাই, তাদের এখানে যে জিনিসটা ওরাল ট্রেডিশন নাই, ইন্ডিজেনাস, তারা ওরাল ট্রেডিশনের উপর নির্ভরশীল, অন্য কিছুর মধ্যে তারা নাই, এটা রিটেন কোনো ডকুমেন্ট নাই, হুইচ স্পোক অফ এ great migration but provided no empirical timeline for the exodus. দেখেন এখানে মডার্ন জায়গা একেবারে তাদেরকে ডিনাই করে দিয়েছে কিনা সেইটাই। আচ্ছা, এরপরে আমরা আরেক কোয়েশ্চেন প্যাটার্ন দেখেন, এখানে 1 থেকে 3 নাম্বার যদি আমরা এখন অ্যানালিসিস করে দেখেন, ডক্টর জেফ্রি ডিন, এখানে আপনি কিভাবে বের করবেন, কিওয়ার্ডস কি ছিল, এক্সক্লুসিভ রিজন and lack of rainfall. We scan for names. আমরা নামটা দেখছি, এই যে আমরা কি বের করব, আমরা ডক্টর জেফ্রি ডিন এটা কোথায় পেয়েছিলাম, প্যারাগ্রাফ বি তে পেয়েছিলাম, তাই না? ডক্টর জেফ্রি ডিন, তাহলে ওই ডক্টর জেফ্রি ডিন যদি আমরা বের করি, তাহলে সেখান থেকে আমরা অ্যান্সারটা পাবো, যেখানে প্যারাগ্রাফ সি এ বলছিল ডক্টর জেফ্রি ডিন সে টেক্সট বলতেছে মেগা ড্রটের কথা বলতেছে, ওয়াজ দ্য সোল ক্যাটালিস্ট, তাই না? সিনোনিম অফ এক্সক্লুসিভ রিজন ফর দ্য কলাপস। তাহলে এটা ডক্টর জেফ্রি ডিনের স্টেটমেন্ট, 1 নাম্বার যেটা আমরা পাচ্ছি। এরপরে কোয়েশ্চেন 2 যেটা ছিল, আপনি দেখেন এখানে আমরা আবার আপনাদেরকে নিয়ে যাই, এই যে এক্সট্রিম ল্যাক অফ রেইনফল, এক্সক্লুসিভ রিজন। এক্সট্রিম ল্যাক অফ রেইনফল মানে কি, মেগা ড্রট, ড্রট মানে কি শুকনা, হ্যাঁ, এই বিষয়টা খরা যেটাকে আমরা বলি। তাহলে সেটা আমরা কোথায় পেলাম, এক্সট্রিম ডট। আবার আপনার টেক্সটে যদি আমি নিয়ে যাই, একটু আগে দেখিয়ে আসলাম যে ডক্টর জেফ্রি ডিন পেয়েছি, এই যে হাইলি, এটা একেবারে আইডেন্টিক্যাল। ডক্টর জেফ্রি ডিন নাম দেখলেই তো বুঝতেছেন, তো ওখানে ও কি বলতেছে, মেগা ডট, ও বলতেছে সোল ক্যাটালিস্ট। তাহলে এখানে আমরা যখন কোয়েশ্চেনে পাচ্ছি, এখানে এটা না বোঝার কিন্তু কিছু নেই। টেক্সট যদি আপনি পড়ে বুঝতে চান, দ্যাট উড বি a question to $1 million question, যে টেক্সট বোঝাটাই কি আমার দরকার কিনা। আমি তো এখানে যে হাইলি ডেন্স যে ইয়াতেও আমি এই নামগুলো খুঁজে বের করতে পারতেছি, বুঝতে পেরেছেন? তাহলে আমরা এখানে পেয়ে গেলাম আপনার সিকোয়েন্স মেম্বার। এরপরে আমরা কোয়েশ্চেন 2 দেখেন, একটা কুইন ভিভিয়ান, আমার এখানে কিওয়ার্ডস কি ছিল, ক্লাস ডিভিশন, আর কি ছিল, পলিটিক্যাল ডিমান্ডস, তাই না? কোয়েশ্চেনে দেখেন এখানে কি দেয়া আছে, এখানে আমার এই যে কিওয়ার্ডস কি, এই স্টেটমেন্টে ক্লাস ডিভিশন, পলিটিক্যাল ডিমান্ডস, কি করছে, কি বিষয়ে একটা থিওরি ফর্মুলেট করছে, যেটা বলতেছে ক্লাস ডিভিশন, পলিটিক্যাল ডিমান্ড, সিভিলাইজেশন ফ্র্যাকচার করার জন্য। ক্লাস ডিভিশনটাই হচ্ছে আমাদের সভ্যতাকে ফ্র্যাকচার করে দিয়েছে, এই কথা বলতেছে। তো সেটা আমরা কোথায় পাচ্ছি, সেটা আমরা কিভাবে পেলাম,
আমরা যখন এখানে যাচ্ছি তখন আমরা এখানে Gwyn Vivian argues that while drought was a severe stressor, it was the rigid socio-political stratification of Ekon society that ultimately led to its downfall. Socio-political stratification. আবার বলছে দেখেন এখানে Vivian poses that the ruling elite residing in the great houses demanded continuous tribute from the surrounding farming communities. যারা যে নিচু সম্প্রদায়ে যারা ফার্মিং কমিউনিটিস আছে তাদের কাছ থেকে এলিটরা কি চায়, তাদেরকে একটা ট্রিবিউট চায়, ভক্তি শ্রদ্ধা এইসব চায়। When the rains failed, the elite lost their religious authority and the heavily taxed lower classes revolted or migrated, leading to a systematic political collapse rather than a purely ecological one. বুঝতে পেরেছেন? তো এই জায়গায় আমরা এখানে যখন পাচ্ছি থিওরি সাজেস্ট করতেছে ক্লাস ডিভিশন এন্ড পলিটিক্যাল ডিমান্ডস, ওই যে এলিট ক্লাস সিভিলাইজেশন টু ফ্র্যাকচার। ওকে, তো এখানে বিষয়গুলো খুব সহজেই বুঝে আসার কথা আপনাদের। এরপরে যেটা কোয়েশ্চেন 3, এটার কিওয়ার্ড কি ছিল? ডেটিং উড অ্যান্ড অ্যাস্ট্রোনমিক্যাল রিসার্চ। সো আমরা যখন এটাকে স্ক্যান করছি, ডগলাস ইন প্যারাগ্রাফ বি, the text says he was an astronomer seeking to correlate sunspot activity. তাহলে আপনি যখনই এই দেখেন এখানে কোয়েশ্চেন কি বলতেছে, created a method dating wood originally intended for astronomical research. তাহলে আপনার এখানে কিওয়ার্ড গুলো দেখেন, কে ছিল? ডগলাস। কি হচ্ছে? সে অ্যাস্ট্রোনমার। ওখানে অ্যাস্ট্রোলজিক্যাল যে অ্যাস্ট্রোনমার, সেই তো অ্যাস্ট্রোনমার হু আনএক্সপেক্টেডলি কমন সেন্স। তো ডগলাস বলছে was originally seeking to correlate sunspot activity with terrestrial climate. তাহলে এখানে আপনার যে ইয়েটা ছিল, আপনি দেখেন এখানে astronomical research created a method of dating wood originally intended for astronomical research. তাহলে ওটা একটা ইয়ে করেছে না মেথড। Growth rings. To do this, he examined the growth rings of ancient trees, establishing science of dendrochronology. He realized that trees in arid region produce wide range during wet years. যা পড়তেছেন সব দেখবেন ডগলাসের এখানে এই বিষয়টার সাথে ম্যাচ করছে। এনিওয়ে, সো দিস ইজ হাউ। সবচেয়ে বিষয়টা হচ্ছে এই যে এই টাইপের কোয়েশ্চেনটা, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, এটা আপনাকে কি করতে হবে? এটা ট্রু ফলসের মতো এলিমিনেট করতে হবে। তো সেই জায়গাটা আপনি দেখেন, খেয়াল করেন। মাল্টিপল চয়েস কেন এটার অ্যান্সার? আমরা যদি প্যারাগ্রাফ এ দেখি, কেন এ না, এটা বোঝেন আগে এ কেন না। কারণ এখানে বলতেছে টেক্সট হচ্ছে ওরাল ট্রেডিশন, আরো বলছে নট রিটেন রেকর্ডস। আর ওখানে অপশনে কি বলেছিল? তাহলে এটা তো সবার আগে আমার বাদ হয়ে যাচ্ছে। দে আর বেসড অন ডিটেইলড রিটেন রেকর্ডস। এখানে বলতেছে যে নাই ওদের রিটেন রেকর্ড। তাহলে এটা তো আগেই এটা একদম অপোজিট, টোটাল অপোজিট। দে ওয়ার কমপ্লিটলি ডিসমিস, বা এটাও না। দে ল্যাকড কনক্রিট মেজারেবল ডেটস ফর দি ইভেন্টস। আর ডি নাম্বার কি ছিল? দে কারেক্টলি আইডেন্টিফাইড দ্য মেগা ড্রট। সেটাও বলা নেই এখানে। প্যারাগ্রাফ এতে মেগা ড্রট নিয়ে কোনো কথাই নাই। হ্যাঁ, মেগা ড্রট নিয়ে পরে কথা আছে, কিন্তু এই প্যারাগ্রাফ এতে মেগা ড্রট নিয়ে কোনো কথা ছিল? দেখেন তো, আবার দেখেন, মেগা ড্রট নিয়ে কোনো কথা আছে? খেয়াল করেন, শুধু এই যে লাস্ট লাইনটা দাঁড়িয়েছিল, আর্লি হাইপোথেসিস ইন্ডিজিনাস ওরাল ট্রেডিশন। তারা ওরাল ট্রেডিশনের উপরেই ডিপেন্ড করে। ওরাল ট্রেডিশন মানে মুখে মুখে কথা, গল্প, এইসবের মধ্যে তাদের এইগুলো ছিল। হুইচ স্পোক অফ এ গ্রেট মাইগ্রেশন, মানে কিভাবে আসলো মানুষ, কিভাবে এখানে স্থানান্তরিত হলো, সেই ব্যাপারগুলো, গল্পগুলো আছে। বাট প্রোভাইডেড নো এম্পেরিক্যাল টাইমলাইন, কোনো ডেটা, কোনো রকমের রেকর্ড, কোনো কিছু নাই সেখানে। তো আপনি যদি টেক্সট পড়ে নাও বুঝেন, তাও তো আপনি এটার অ্যান্সার বের করে ফেলতে পারবেন। কারণ এটাকে আমরা বাদ দিয়ে দিলাম, এটাকে আমরা বাদ দিয়ে দিলাম, মডার্ন ডিনাই করে দিচ্ছে, এবং আমরা এখানে আইডেন্টিফাই ড্রট, এটাও আমার। তো এই হচ্ছে আমার কোয়েশ্চেন কিভাবে আমরা করব, যেটা আমি আপনাদেরকে এক্সপ্লেন করার চেষ্টা করেছি, সেই বিষয়টা এখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম।
কেন সি অ্যান্সার, কেন ডি না? ডি না কারণ ডগলাস আইডেন্টিফাই দ্য মেগাড্রট লেটার ইন প্যারাগ্রাফ বি। আমাকে বলেছে প্যারাগ্রাফে মেগাড্রটের কথা আছে, সেটা টেক্সটে মিলে, অবশ্যই মিলে, কিন্তু এই প্যারাগ্রাফে মিলে না। আমি বলেছিলাম না, একটা পয়েন্টে বলেছিলাম যে প্যাসেজে পুরো টেক্সটের সাথে মিলে, কিন্তু এই কোয়েশ্চেন যে বলতেছে প্যারাগ্রাফ এইখানটার সাথে ম্যাচ করে না, এই জন্য ওটা অ্যান্সার হবে না। সি কেন? দ্য টেক্সট স্টেটস আর্লি হাইপোথেসিস প্রোভাইডেড নো এম্পিরিক্যাল টাইমলাইন ফর দ্য এক্সপেরিমেন্ট হুইচ ইজ আ পারফেক্ট প্যারাফ্রেজ। কোনো এম্পিরিক্যাল টাইমলাইন নাই, ল্যাকড কনক্রিট মেজারেবল ডেটস। আচ্ছা গেল। আরো যদি আপনাকে দেখাতে চাই, এখানে দেখেন আরেকটা টপিক যেটা আপনি এখানে এপিগনেটিস অফ জেনারেশনাল ট্রমা। হ্যাঁ, কি বলছে? এ বি সি ডি প্যারাগ্রাফ এখানে দিচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা প্যারাগ্রাফে কি করব? আমরা প্রথম লাইন আপনাদেরকে বলেছি যে শুধু একটা লাইন করে পড়বেন, একটা লাইন করে পড়বেন, ফার্স্ট লাইন করে পড়বেন। দেখেন আমি এখানে আপনাদের এই যে প্যারাগ্রাফে এখানে ফার্স্ট, যদি আমি একটা ট্রেডিশন প্যারাডাইম অফ মেন্ডেলিয়ান জেনেটিক্স, দ্য বায়োলজিক্যাল মেকানিজম ফ্যাসিলিটেটিং দিস ট্রান্সমিশন despite this groundbreaking, দেখেন এখানে আরেক দিকে নিয়ে গেছে, ফাইন্ডিংস a significant fraction if the epigenetic transmission of trauma, এই বিষয়ে নিয়ে আসছে ফিউচার ট্রিটমেন্ট। তাহলে এখান থেকে আমরা টপিকটা কি বের করতে পারতেছি? the shift from traditional genetics to epigenetics regarding trauma, এটা নিয়ে কথা বলতেছে প্যারাগ্রাফ এ টপিক। সো আপনি read only the first sentence of each paragraph and type the core topic. তাহলে আপনি প্রথম যে আমরা এখানে পেলাম, এইখানে আমরা ট্রেডিশনাল প্যারাডাইম ম্যানেজ জেনেটিক্স which possess the inherited traits are dictated exclusively by unalterable DNA sequences currently being radically re-evaluated in the context of psychological trauma. Re-evaluated psychological trauma. Recent studies in the field of epigenetics suggest that severe environmental stressor, such as famine or conflict, can leave a chemical signature on a person's genes. This phenomena known as DNA methylation does not mutate the genetic code. মানে ওটার এক্সপ্লেনেশন আছে। আপনি যা বলছে প্রথম যে লাইনটা, the traditional paradigm of Mendelian genetics. সো এইভাবে আমরা চারটা প্যারাগ্রাফের টপিক আমরা বের করে ফেললাম। প্যারাগ্রাফ বি যে টপিক, স্পেসিফিক বায়োলজিক্যাল মেকানিজম, এইচপিএ এক্সিস। ওকে, প্যারাগ্রাফ সি টপিক বলছে সায়েন্টিফিক স্কেপটিসিজম, এন্ড প্যারাগ্রাফ ডি future treatment and implication if the theory is true. ডি এর বিষয়টা কিভাবে বের করা গেল? দেখেন এখানে বলতেছে if the epigenic transmission of trauma is definitively proven, মানে if it is true, the implication for psychiatric treatment and pharmacological intervention would be revolutionary. মানে এটা ফিউচার ইফ ক্লজ দিয়ে বলতেছে, মানে এটা যদি এটা হয়, সত্য হয়, তাহলে এরকম এটা হবে। তো এটা আপনাদের যারা ফার্মাকোলজি নিয়ে আছেন, আপনাদের জন্য রিলেভেন্ট সাবজেক্ট, আপনাদের কাছে এটা সহজ মনে হবে, রাইট? আমাদের কাছে সহজ নাও মনে হতে পারে। তো সেই বিষয়টা আপনাকে বের করতে হবে যে এটা কি হবে, এটার ইন্টারভেনশন উড বি রেভলিউশনারি, মানে এটার ফিউচার ইম্প্যাক্ট, ফিউচার ট্রিটমেন্টস অ্যান্ড ইমপ্লিকেশন ইফ দ্য থিওরি ইজ ট্রু, এই তো কথা বলতেছে, তাই না? মানে আপনি এটাকে প্রথম লাইন পড়ে বিষয়টাকে বের করে নিয়ে আসলেন। এখন দেখেন, ম্যাচ দ্য হেডিংস টু দ্য কারেক্ট প্যারাগ্রাফ অ্যান্ড জাস্টিফাই ইউজিং ইউর স্টেপ 1 ম্যাপ। হেডিং বলেছে দ্য পটেনশিয়াল ফর রিভার্সিং ইনহেরিটেড বায়োলজিক্যাল মার্কার্স। দ্য পটেনশিয়াল ফর রিভার্সিং, এটা হেডিং ছিল। তো এটা কোথায় যাচ্ছে, সেটা কোন জায়গায় যাচ্ছে? দ্য পটেনশিয়াল ফর রিভার্সিং ইনহেরিটেড বায়োলজিক্যাল মার্কার্স। দ্য টপিক সেন্টেন্স অফ ডি এক্সপ্লিসিটলি মেনশনস implications for psychiatric treatment and pharmacological intervention. এরপর আরেকটা হেডিং বলতেছে ডিবেটিং নেচার ভার্সেস নার্চার ইন হিউম্যান স্টাডিজ। এটা কোন প্যারাগ্রাফের সাথে মিলে? সো আপনার এখানে এই যে হেডিং গুলো, এগুলো হচ্ছে প্রশ্ন, এগুলো হচ্ছে প্রশ্ন, এগুলো হচ্ছে প্রশ্ন। এখন আমি আপনাদেরকে যে এখানে কি করেছি, এই যে চারটা প্যারাগ্রাফ আমি এটাকে
ফার্স্ট লাইন পড়ে এটার একটা আউটলাইন বের করে ফেলেছি, হেডিং বের করে, মানে আমি যখন প্যাসেজটা পড়বো, আমি যখন এখানে প্যাসেজটা পড়লাম, আমি ফার্স্ট লাইন পড়ার পরে এটার কি নিয়ে কথা বলা আছে এটা আমি একটা আউটলাইন করে নিলাম। হ্যাঁ, তো এখানে এইটা দেখে নিশ্চয়ই আপনারা বলছেন যে এটা কিভাবে আপনি বুঝলেন যে এটা ফিউচারে। তো ইফ ক্লজটাই এরকম। আপনারা কন্ডিশনাল পড়েছেন, কন্ডিশনালে কি থাকে, ইফ বিষয়টা যদি প্রেজেন্ট হয় তাহলে এটা ফিউচার হবে। তাহলে এখানে প্রেজেন্ট কিভাবে বুঝতেছেন, যদি এটা প্রুভেন হয় ইজ, এটা প্রেজেন্ট, তাহলে এটা ফিউচার ইমপ্লিকেশন। আবার বলতেছে দ্য ইমপ্লিকেশন ফর সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট, তাই না, এটা হবে। তো এই যে আপনি গ্রামার দিয়েও কিন্তু এটা ধরতে পারলেন, এভাবে আপনাকে করতে হবে। তারপরে আপনাকে এখানে কিভাবে বুঝলেন, এই যে দেখেন এখানে এই যে আমরা যখনই যাচ্ছি এভাবে, বি নাম্বার প্যারাগ্রাফ, বায়োলজিক্যাল মেকানিজম facilitating the transmission centers primarily on the hypothalamic pituitary, এই যে HPA, আপনি ওখানে দেখেন ওখানে টার্মিনোলজিটা ছিল, axis and regulation of glucocorticoid receptors, এই যে রিসেপ্টরগুলো আছে সেই বিষয়গুলো নিয়ে। তো এখানে কি নিয়ে কথা হচ্ছে, এখানে এতে কি নিয়ে কথা হচ্ছে, আপনাকে বিষয়টা হচ্ছে স্ক্যান করে বিষয়টাকে জিসটাকে নিয়ে আসতে হবে, তাহলে আপনার জন্য হয়ে যাবে। আপনি অনেক ডিটেল যদি পড়তে যান তাহলে পড়তেই আপনার সময়টা চলে যাবে, যেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কোনো কিছু না ডিটেইল পড়ে আপনি কিভাবে এগুলো ম্যাচ করতে পারেন। ডেন্স যেই প্যাসেজগুলো, প্যারাগ্রাফ যেগুলো আছে, টেক্সট যেগুলো আছে, সেগুলো সায়েন্টিফিক, সেগুলো হিস্ট্রিক্যাল, তো আমরা সেগুলোই দেখার চেষ্টা করছি। তাহলে এই ধরনের হেডিং ম্যাচিং যে কোয়েশ্চেনগুলো আছে, তাহলে আপনার এখানে আমি দিয়েছি এভাবে, আপনি যখনই এটা স্টাডি করবেন অবশ্যই এটা ভালোভাবে বুঝে যাবেন, খুব সিম্পল। কিন্তু ডিবেটিং নেচার ভার্সেস নার্চার ইন হিউম্যান স্টাডিজ, কিভাবে এটা আমরা জাস্টিফাই করছি দেখেন, দ্য টপিক সেন্টেন্স ইন্ট্রোডিউসেস আ ফ্র্যাকশন দ্যাট ইজ ডিপলি স্কেপটিক্যাল পয়েন্টিং ডিরেক্টলি টু এ ডিবেট। স্কেপটিক্যাল, তাই না? আচ্ছা, আরেকটা হেডিং, হাউ সিভিয়ার এক্সপিরিয়েন্সেস অল্টার জিন এক্সপ্রেশন উইদাউট চেঞ্জিং দ্য ডিএনএ সিকোয়েন্স। তো এখানে আমাদের প্যারাগ্রাফ, এটা প্যারাগ্রাফ এ, এটা কিন্তু অ্যান্সার এ না, এটা হেডিং, এটা হেডিং। আর আমি এখানে যে চারটা এখানে করে রেখেছি, এই যে প্যারাগ্রাফ এ, প্যারাগ্রাফ বি, প্যারাগ্রাফ সি, প্যারাগ্রাফ ডি, কোনটাতে ম্যাচ করতেছে সেই জায়গাটা এখানে এইভাবে। তো এটা কেন, এখানে যখন বলছে হাউ সিভিয়ার এক্সপিরিয়েন্সেস অল্টার জিন এক্সপ্রেশন উইদাউট চেঞ্জিং, সো এখানে টপিক সেন্টেন্স হচ্ছে হাইলাইটস দ্য রি-ইভালুয়েশন অফ the idea that traits are dictated exclusively by unalterable DNA sequences. Without changing, এই দেখেন, without changing the DNA sequences. Unalterable DNA sequences. Okay? একটু খেয়াল করলেই বিষয়টা আপনি পাবেন। আচ্ছা, এবার দেখেন আপনাকে ট্রু ফলস দিয়েছে। DNA methylation fundamentally changes the underlying sequence of a person's genetic code. DNA methylation, তাহলে আপনি যখনই এটা চলে যাবেন, ডিএনএ মিথাইলেশন কোথায় ছিল সেখানে আপনি এই যে আপনার এটাকে বলতেছি জার্গন, যেমন ডিএনএ মিথাইলেশন। হ্যাঁ, এটাকে তো আপনাকে প্যারাফ্রেজ করতে পারবে না, সরাসরি আপনার টেক্সটে থাকবে। আপনি ডিএনএ মিথাইলেশন এটা দেখে যদি প্যানিক হয়ে যান তাহলে আপনি, তো দেখেন আমি এখানে, ইফ আ স্টুডেন্ট গেস থ্রু দে প্যানিক অ্যাট দ্য জার্গন, এই যে ডিএনএ মিথাইলেশন, ট্রেস দেম ব্যাক টু প্যারাগ্রাফ এ, দিস ফেনোমেনা ডাজ নট mutate the genetic code itself, but rather alters how specific genes are expressed. এখানে বলছে DNA methylation fundamentally changes the underlying sequence of a person's genetic code. Fundamentally changes the underlying sequence of a person's genetic code. তাহলে আমরা যদি এখন একটু ডিএনএ মিথাইলেশনটা খুঁজি, দেখেন তো এখানে আমরা ডিএনএ মিথাইলেশন কোথায় পাই, একটু চোখ বুলিয়ে যান, ডিএনএ মিথাইলেশন কোথায় কোথায় আছে। আপনার ডিতে ডিএনএ মিথাইলেশন পাচ্ছেন, আপনার সিতে দেখেন তো ডিএনএ মিথাইলেশন পাচ্ছেন, আপনি বিতে দেখেন তো ডিএনএ মিথাইলেশন কোথায় আছে, কোথায় ডিএনএ মিথাইলেশন পাচ্ছেন। সো এই জায়গাটা আপনাকে এভাবে খুঁজে বের করতে হবে যে কোথায় আছে ডিএনএ মিথাইলেশন। খেয়াল করেন ডিএনএ ফেনোমেনা, দিস ফেনোমেনা ডিএনএ মিথাইলেশন। সো ইয়া, তো
তো does not mutate কি বলছে does not mutate the genetic code itself but rather alters does not mutate but rather alter how specific genes are expressed তাহলে এখানে আমরা এই বিষয়টাই আমি বোঝাতে যাচ্ছি দেখেন আপনি শুধুমাত্র আপনার এগুলো জার্গন হ্যাঁ হাইলি যেগুলোকে প্যারাফ্রেজ করা যায় না তাহলে এগুলো আপনি শুধু চোখ বুলালেই আপনি দেখতে পাবেন তারপর সেটাকে আপনার পড়ে বুঝে নিতে হবে ফান্ডামেন্টালি চেঞ্জেস দ্য আন্ডারলাইং সিকোয়েন্স এটা তো না সিকোয়েন্স চেঞ্জ করে কি চেঞ্জ করে না বলছে ডাজ নট মিউটেড অল্টার্স অফ স্পেসিফিক চেঞ্জ করা পরিবর্তন করা আর অল্টার করা কিন্তু এক জিনিস না তাই না তো এই হাউ স্পেসিফিক জিনস আর এক্সপ্রেস তাহলে এটা ফলস মানে হাফ ট্রু কিন্তু আপনার ট্রু না আরেকটা দেখেন children of trauma survivors naturally produce higher level of cortisol than their parents দেখেন আপনি গেস করে কোনো অ্যান্সার করবেন না নিজের কোনো আইডিয়া থাকলে কর্টিসল এইসব সো ওটা পরে আগে টেক্সটের সাথে মিলিয়ে তারপর আপনার কমন সেন্সকে কাজে লাগাবেন আগেই কমন সেন্সকে কাজে লাগাবেন এই ধরনের টেক্সটের ক্ষেত্রে সো children of trauma survivors naturally produce higher levels of cortisol than their parents তো এখানে আমাকে কি কি নিয়ে আলোচনা করা হয়েছে কর্টিসল নিয়ে আলোচনা করা হয়েছে সো সেই জায়গাগুলো আমরা এখন কোথায় পাবো যে এখানে কোথায় চিলড্রেন ট্রমা সার্ভাইভার ন্যাচারালি প্রডিউস এখানে কর্টিসল আমরা এগুলো একটু খুঁজে দেখার চেষ্টা করবো একটু দেখেন না আসলে সময় নেই অসুবিধা নেই কিন্তু আপনারা ভয় পান তো সেই জায়গাটাই আমার আসলে বারবার একই জিনিসে রিপিট করে বলার চেষ্টা করছি যে আসলে দেখেন তো এখানে আপনার কোন প্যারাগ্রাফ ম্যাচ করে যে স্টেটমেন্টটা বলেছে সেই স্টেটমেন্টটা দেখেন কর্টিসল কোথায় পেয়েছেন অনেকগুলো প্যারাগ্রাফে কি কর্টিসল আছে এতে কি কর্টিসলের আছে এখানে চিলড্রেনদের মধ্যে কথা বলা আছে দেখেন এখানে আমরা যদি পরের প্যারাগ্রাফ যাই এখানে আছে কর্টিসলের কথা বলা আছে ডি নাম্বারে দেখেন তো কর্টিসলের কথা বলা আছে কোথাও তাহলে আপনি যখন কিওয়ার্ডস গুলো আমি বলছি শুধু কিওয়ার্ডস গুলো দেখেন বোঝাটা পরে টেক্সট বোঝা পরে আগে কিওয়ার্ডস মেলান এখন আসেন দেখেন এখানে আমরা একটা পেয়েছে স্ট্রেস হরমোন কর্টিসল আচ্ছা আমরা পরে দেখি একটু কি আছে the biological mechanism facilitating this transmission and primary on the hypothetical pituitary এটা গেল axis and reports when an individual experiences acute prolonged trauma their HPA axis often becomes আমার HPA কি দরকার নেই তো আমার জানা axis becomes dysregulated leading to chronic production of stress hormone epigenetic tags such as DNA responsible cortical permanently lowering the individual stress astonishingly researchers have discovered these exact same epigenetic methylation patterns of offspring হ্যাঁ এই যে in the offspring এখানে এই জায়গাটা প্যারাফ্রেজ করেছে এই যে চিলড্রেন কথা এটা আপনি মানে আপনার যারা বংশধর হ্যাঁ তাদেরকে বলা হচ্ছে in the offspring of trauma survivors individual who never experienced the trauma themselves বুঝতে পারছেন তো এই জায়গাটা আপনাকে মানে আপনি লোকেশনটা বের করলেন লোকেশনটা বের করে তারপরে আপনি দেখেন আপনি অফস্প্রিং মনেও হয়তো বুঝলেন না তো চিলড্রেনরা তো এখানে ট্রমা আপনি তো আর কর্টিসল কোথাও পাচ্ছেন না এখন এই জায়গায় যখন আমার এই কোয়েশ্চেনটা আছে ডিএনএ মিথাইলেশন কি বলে চিলড্রেন অফ ট্রমা সার্ভাইভার্স যারা ট্রমা সার্ভাইভ করে তাদের যারা অফস্প্রিং মানে তাদের যারা সন্তান মনে করেন আপনি একটা ট্রমার মধ্যে দিয়ে গেছেন আপনি সার্ভাইভ করে ফেলছেন ট্রমাটা তো আপনার যে সন্তান তারা কি হচ্ছে ন্যাচারালি প্রডিউস হায়ার লেভেলস অফ কর্টিসল দেন দেয়ার প্যারেন্টস তাদের পিতামাতার থেকে তাদের সন্তানদের কর্টিসলের লেভেলটা বেশি হ্যাঁ এখন এই কথাটা বলতেছে এখন কর্টিসলের যে জায়গাটা আমি পাচ্ছি একটা জায়গায় পাচ্ছি এখন এই জায়গায় যখন কর্টিসল পাচ্ছি যে আমি এখানে কর্টিসল বলছে যে ট্যাগ এখানে বলছে যে astonishingly researchers have discovered these exact same epigenetic methylation patterns এই একই আছে একই থাকে প্যাটার্নটা একই রকম থাকে অফ ট্রমা সার্ভাইভার যারা ট্রমা সার্ভাইভ করে তাদের অফস্প্রিং এর মধ্যে একই থাকে ইন্ডিভিজুয়ালস হু নেভার সেই ইন্ডিভিজুয়াল যে কিনা এখানে আপনি অফস্প্রিং জানলেন না কিন্তু ইন্ডিভিজুয়াল তো জানতেছেন একজন যে ট্রমা সার্ভাইভ করতেছে এছাড়া অন্য একজন ইন্ডিভিজুয়াল যে কখনো ট্রমা সার্ভাইভ করে নাই বা ট্রমাটা এক্সপেরিয়েন্সই করে নাই তার মধ্যেও এই কর্টিসলটা আমরা এক্সিস্ট করতেছে
এখন সমস্যা হচ্ছে, আপনাকে বলেছি না অ্যাবসোলিউট ওয়ার্ডগুলো, অ্যাবসোলিউট ওয়ার্ড হচ্ছে এই বিষয়টা, বলছে যে এদের মধ্যে ন্যাচারালি প্রডিউস হায়ার লেভেলস অফ হায়ার লেভেল। এখানে হায়ার লেভেল কি বলছে? ওদের থেকে হায়ার, মানে ওদের মধ্যেও আমরা কর্টিসলের এই হরমোন আমরা পাচ্ছি, কিন্তু সমস্যা হচ্ছে হায়ার লেভেল কিনা, এটা ওখানে মেজার করছে যে ওর থেকে ওরটা বেটার। আবার দেখেন, আবার যাই, চলেন আবার পরে আমরা কর্টিসল এই জায়গা পেয়েছি। বলছে অ্যাস্ট্রোনেশিংলি, খুব অবাক, মানে বিস্ময়ের ব্যাপার, রিসার্চার হ্যাভ ডিসকভার্ড দিস এক্সাক্ট সেম এপিজেনেটিক মেথাইলেশন প্যাটার্নস ইন দ্য অফস্প্রিং। এই যে মিথাইলেশন যে প্যাটার্নটা তার মধ্যে দেখা যায়, যে ট্রমা সার্ভাইভ করে না তার মধ্যেও এই প্যাটার্নটা দেখা যায়। কিন্তু আপনার কোয়েশ্চেনে বলেছে যে এটা হায়ার কিনা। এই হায়ার যেহেতু আমি বলেছি যে পার্শিয়াল ট্রুথ, কোনো এটা না ট্রুথ না, তাহলে এটা আলোচনা করা হয়নি, তো এটা জাস্টিফাই করতেছে না, এটাকে নেগেটও করতেছে না, তাই না? এটা ডিসঅ্যাপ্রুভালও নাই, এটা অ্যাপ্রুভালও নাই। হায়ার লেভেল, এটা তো মেজারমেন্টটা নাই আমার কাছে, এই জন্য নট গিভেন। আমি তো পাচ্ছি কর্টিসল, আমি পাচ্ছি, কিন্তু এখানে যে কম্প্যারিজন করছে, এই যে কম্প্যারিজন করছে এর বাবা মার থেকে তার সন্তানের এই কর্টিসলের বিয়াটা বেশি, এইটা আমার টেক্সটের মধ্যে আমি পাচ্ছি না, এই জন্য এটা নট গিভেন। আচ্ছা, ওকে, আরেকটা প্রশ্ন দেখেন। সাম রিসার্চার্স বিলিভ দ্যাট দি অ্যাংজাইটি seen in the children of trauma survivor is a learned behavior. Okay, so এই দেখেন, অ্যাংজাইটিটা, বিলিভ দ্যাট দ্য অ্যাংজাইটি সিন ইন দ্য চিলড্রেন অফ ট্রমা সার্ভাইভার ইজ এ লার্ন বিহেভিয়ার। এই যে উদ্বিগ্ন হয়ে থাকা, ট্রমা হলে তো মানুষ একটু অ্যাংজাইটির মধ্যে পড়ে যায় না, তো এইটা, এই বিহেভিয়ারটা, অ্যাংজাইটির বিহেভিয়ারটা, এটা লার্ন বিহেভিয়ার। বাবা মার মধ্যে যদি অ্যাংজাইটি, এই ট্রমা সার্ভাইভার যে তার মধ্যে যে অ্যাংজাইটিটা থাকে, তার এটা সন্তানদের মধ্যেও এটা একটা লার্ন বিহেভিয়ার হিসেবে আসে। এটা সাম রিসার্চার্স বিলিভ। তাহলে সেই বিষয়টা আমরা এখন কোথায়, আমাদের কিওয়ার্ড কি আমাদের এখানে, আমাদের অ্যাংজাইটি, আমাদের একটা লার্ন বিহেভিয়ার, এই বিষয়টা আমাদের এটা। তাহলে আমরা এখানে দেখেন, এখানে কোথায় কোথায় পেতে পারি দেখেন তো। খুঁজেন আপনারা, বিহেভিয়ার কোথায় আছে সেই জায়গায়, হ্যাঁ, যে সার্ভাইভ করতেছে সেই বিষয়টা। তাহলে এখানে আমরা কর্টিসল, আমরা শুধু একটা কিওয়ার্ডস আমরা খুঁজছি, এখানে কর্টিসল পাইছি, আর কর্টিসল কোথাও পাইনি। এখানে আমরা পাচ্ছি এই জায়গায় দেখেন, এখানে আমরা exhibit altered behavioral child rearing practices, thereby socializing hyper-vigilance and anxiety into their children, rendering the biological methylation an incidental byproduct rather than the root cause. তাহলে আবার একটু পুরোটা পড়েন, এখন দেখেন, দে প্রপোজ দ্যাট, কে প্রপোজ করতেছে, দেখেন এখানে বলতেছে যে ফ্যাকশন, আ সিগনিফিক্যান্ট ফ্যাকশন অফ সায়েন্টিফিক কমিউনিটি, হ্যাঁ, ফ্র্যাকশন অফ সায়েন্টিফিক কমিউনিটি, সায়েন্টিফিক একটা সিগনিফিক্যান্ট ফ্র্যাকশন, মানে কেউ, ক্রিটিক্স আর্গিউ, তারপর বলছে দে প্রপোজ, মানে তারা কি প্রপোজ করতেছে, দ্যাট ট্রমাটাইজ প্যারেন্টস মে সিম্পলি exhibit altered behavioral and child rearing practices, thereby socializing hypervigilance and anxiety into their children. হ্যাঁ, সোশ্যালাইজিং মানে কি, যেটা আমরা সমাজ থেকে আমাদের শেখায়, তাই না? বড়দেরকে সালাম করা, কিছু কিছু সমাজে দেখবেন মানে তারা পা ছুঁয়ে সালাম করা, এটা কোথা থেকে শেখে? এটা কি জন্ম থেকে সবাই পা ছুঁয়ে সালাম করা শেখে? সমাজ থেকে, পরিবার থেকে, পরিবেশ থেকে এখানে শেখে। বা আপনি বড়দের দেখলে কেউ দাঁড়িয়ে যায়, আবার কেউ হয়তো পায়ের উপর পা তুলে বসে আছে, তো এই যে সোশ্যালাইজিং, মানে এটা তার কাছ থেকে শেখানো হয়। প্র্যাকটিসেস, এই চাইল্ড রিয়ারিং প্র্যাকটিসেস, যেটা বিহেভিয়ার অ্যান্ড চাইল্ড রিয়ারিং প্র্যাকটিসেস, দেয়ারবাই সোশ্যালাইজিং হাইপার ভিজিলেন্স অ্যান্ড অ্যাংজাইটি ইনটু দেয়ার চিলড্রেন। তাহলে সেটা আমাদের এখানে প্রশ্ন আমাদের ছিল যে কেউ কেউ মনে করে অ্যাংজাইটি সিন ইন দ্য চিলড্রেন অফ ট্রমা সার্ভাইভার ইজ আ লার্ন বিহেভিয়ার, লার্ন, এই যে সোশ্যালাইজেশন, লার্ন, এটা শেখানো হয়, এটা একটা লার্ন বিহেভিয়ার। আচ্ছা, এখানে অ্যানালিসিসটা দেখেন, এখানে করে দিয়েছে।
এটা দেখেন ব্যাক সি প্যারাগ্রাফে, দ্য টেক্সট স্টেটস ক্রিটিক্স অফ প্রপোজ প্যারেন্টস সোশ্যালাইজ হাইপার ভিজিলেন্স অ্যান্ড অ্যাংজাইটি। সোশ্যালাইজ এই বিষয়টা, অ্যাংজাইটি ইনটু দেয়ার চিলড্রেন। সোশ্যালাইজড এটা হচ্ছে আপনার প্যারাফ্রেজ করা। সোশ্যালাইজ মানে হচ্ছে লার্ন বিহেভিয়ার, যেটা আমরা অ্যাকোয়ার করি না, এটা আমরা শিখি। আচ্ছা, এরপরে আরো আমাদের একটা বড় টেক্সট এখানে দিয়েছি, দ্য সোশিও ইকোনমিক কলাপস অফ দ্য ব্রোঞ্জ এজ হিস্ট্রিক্যাল বেসড। এটা দেখেন 3টা 4টা আমরা দিয়েছি একই রকম ভাবে টপিকগুলোকে আমরা ফার্স্ট লাইন পড়ার পরে এইভাবে করে ফেলেছি। এটা আপনার এটা প্র্যাকটিস করতে হবে যে আপনি পড়ে ওই বড় ডেন্স থেকে আপনাকে একটু পাশে ওই টেক্সটের যে প্যারাগ্রাফ আছে এই প্যারাগ্রাফের পাশে এখানে আপনাকে নোট নিয়ে নিতে হবে। তাহলে এই প্যারাগ্রাফটা কি সম্পর্কে, এই প্যারাগ্রাফটা কি সম্পর্কে, এটা আপনি আপনার বলেছিলাম যে আপনার মতো করে একটা আইডিয়া এখানে পড়ার পরে যেটা আসতেছে ফার্স্ট লাইন পড়লেন, এটা পরে আইডিয়া কি এই প্যারাগ্রাফটা কি সম্পর্কে বলা হচ্ছে সেটা নোট নিয়ে নিলেন, এরপরে আপনি কোয়েশ্চেন সলভ করতে। তাহলে প্যারাগ্রাফ এ টপিক, দ্য সাডেন অ্যান্ড টোটাল কলাপস, দ্য ট্রেডিশনাল হিস্ট্রিক্যাল থিওরি, সি পিপল, মডার্ন এভিডেন্স পয়েন্টিং টু আ ম্যাসিভ ক্লাইমেট, এটা আপনারা মিলিয়ে দেখবেন এভাবে করেছি। The modern synthesis of a system collapse, a perfect storm of multiple factors, তাই না? দেখেন আমরা তারপর এখন একটু পড়ে দেখেন। Around 1200 BC, before common era, হ্যাঁ এটা before common era. So the interconnected, highly sophisticated civilization of Eastern Mediterranean experienced a sudden, systematic and devastating collapse. Okay, একটা collapse তারা এক্সপেরিয়েন্স করছে। ওকে, 4th centuries প্রায়র, তাহলে এখানে দেখেন আমরা কি করেছি, দ্য সাডেন অ্যান্ড টোটাল কলাপস অফ ইন্টারকানেক্টেড ব্রোঞ্জ এইজ নেটওয়ার্ক, তাহলে এখানে কলাপস করছে, সাডেন অ্যান্ড টোটাল কলাপস। এখানে এ নাম্বার দেখেন কি বলছে, এই বিসিতে ইন্টারকানেক্টেড হাইলি সফিস্টিকেটেড সিভিলাইজেশন কি, এটা ব্রোঞ্জ এইজের ব্যাপারে টাইটেলটাই বলতেছে, এইটা সম্পর্কে ও সম্পর্কে বলতেছে। তাহলে এখানে কলাপস করছে ইস্টার্ন মেডিটেরিয়ান এক্সপিরিয়েন্স সাডেন, আর সাডেন সিস্টেমেটিক অ্যান্ড ডিভাস্টেটিং কলাপস। বুঝতে পেরেছেন? তো সেই বিষয়টা আমরা এখানে প্যারাফ্রেজ এখানে এটাকে করে এটা এখানে আপনি নোট নিয়ে নেন, এটা গেল। তো এইভাবে বিষয়টা যদি আপনি করে ফেলেন তখন আপনার এই কোয়েশ্চেনটা হেডিং ম্যাচিং আছে, হেডিং ম্যাচিং এনভায়রনমেন্টাল ডেটা চ্যালেঞ্জিং, দি এস্টাবলিশড হিস্ট্রিক্যাল ন্যারেটিভ, আরেকটা হেডিং হচ্ছে আনলোকালাইজড কনফ্লিক্ট দ্যাট কুইকলি এসকালেটেড ইনটু এ গ্লোবাল ওয়ার, আরেকটা হেডিং, এগুলো কোয়েশ্চেন, হ্যাঁ হেডিং দেওয়া আছে, আপনাকে প্যারাগ্রাফের সাথে মেলাতে হবে, এগুলো হচ্ছে প্রশ্ন, এগুলো হচ্ছে প্রশ্ন। আমি আপনাদের জন্য এটা গুছিয়ে অর্গানাইজ করে দিয়েছি যে প্রশ্ন এটা আছে। আমরা প্যারাগ্রাফে যে এখানে আমি যেটা করেছি এটা আপনি প্যারাগ্রাফ যখনই টেক্সটের সাথে করে ফেলবেন ওখানে পাশে আন্ডারলাইন করে লিখে রাখবেন বা এখানে টাইপ করে লিখে রাখলে যে কোনোভাবে আপনি কম্পিউটার ডেলিভারে লিখতে পারবেন। তো সেই জায়গাটা আপনি এটা করে ফেললেন, এরপরে আপনি এভাবে হেডিং, তাহলে প্রথম যে হেডিং তারপরে হেডিং তারপরে হেডিং এগুলো এভাবে দেওয়া আছে। আপনি দেখেন নট গিভেন কি, আমরা টেক্সট কিন্তু পড়ি নাই, কিচ্ছু পড়ি নাই। এবার আমরা এখানে এটাকে দেখার চেষ্টা করি। হ্যাঁ, Ramses III successfully negotiated a peace treaty with the Sea peoples. ওকে, তাহলে Ramses III এটা পিস ট্রিটি উইথ দ্য সি পিপল, এটা আমরা এখন দেখব, টেক্সটে দেখব রামসেস III কোথায় আছে। দেখেন তো রামসেস III কোথায় আছে, দেখেন এখানে রামসেস III আছে, বি প্যারাগ্রাফে আছে রামসেস III, ইজিপশিয়ান ফেরাও রামসেস III। দেখেন হাইলি একেবারে মানে প্রপার নাম গুলো এটা আইডেন্টিক্যাল, এটা আপনি খুঁজে পাচ্ছেন। আচ্ছা, আপনি সি প্যারাগ্রাফে কি রামসেস III দেয়া আছে, কোথাও পাচ্ছেন? ডি এ কোথাও পাচ্ছেন রামসেস III? তো এই যে দেখেন এখানে আমরা যখন আমরা এখানে দেখছি রামসেস III এটা আপনি পাচ্ছেন, এবং এখানে আমি লিখে দিয়েছি প্যারাগ্রাফ বি মেনশন রামসেস III, আর কোথাও আপনি পাচ্ছেন না। এখন আমরা এটা স্টেটমেন্টটা আমরা দেখি আগে কি বলেছে, এটা নেগোশিয়েট করছে পিস ট্রিটি উইথ দ্য সি পিপলস, কারণ আমাকে এটা জাস্টিফাই করতে হবে। চলেন আমরা তাহলে আর তো কোথাও নাই, এটা আমরা কনফার্ম হইলাম, তাহলে আমরা কোথাও নাই, আমরা বি প্যারাগ্রাফে যাব যেখানে রামসেস III। তো ইজিপশিয়ান Pharaoh Ramses III, whose mortuary temple and
Marine and Habu feature dramatic reliefs depicting organized naval coalition violent men. Okay. According to this traditional narrative, these technologically inferior but numerically superior invaders simply overwhelmed the established static empires through brute force. আচ্ছা, শুরুতে কি ছিল, এটা টাইটেল কি ছিল বা টপিকটা কি ছিল? 20th century historians attributed this apocalyptic widespread destruction exclusively to the invasion of the sea peoples. Theory relies heavily on primary accounts of the Egyptian. কি করেছে? Mortuary temples feature dramatic reliefs depicting naval violence. দেখেন, আমরা টেক্সটে কি ছিল, আপনি এখানে যদি আন্ডারলাইন করতেন, আন্ডারলাইন করে যে পিস ট্রিটি সি পিপুলের সাথে করছে কিনা র্যামসেস থ্রি, তাহলে র্যামসেস থ্রি যেই জায়গায় আছে ওখানে সি পিপুলের সাথে নেগোশিয়েট করছে কি করে নাই এটা তো বলা নাই। এখন আপনি কি এই জন্য বলবেন যে না করে নাই, তাহলে এটা ফলস। আপনি কিসের বেসিসে জানেন ও করছে কি করে নাই? টেক্সটে তো এটা ইনফরমেশন দেয়া নাই যে সে পিস ট্রিটি করছে কি করে নাই। বুঝতে পেরেছি তো, এই বিষয়টাই হচ্ছে এটা নন গিভেন হওয়ার কারণ। এইভাবে আমরা যদি দেখি the tradition 20th century view was that the sea peoples proposed superior military technology. তাহলে আমি কোথায় যাচ্ছি? 20th century। তাহলে 20th century আমাকে যদি যেতে হয় তাহলে আমরা চলেন আমরা 20th century একটু দেখি। ট্রেডিশনাল 20th century view was that sea peoples possess superior military technology। তাহলে আমরা এখন চলে যাব আমাদের টেক্সট 20th সেঞ্চুরি খুঁজবো। 20th সেঞ্চুরি দেখেন এখানে আছে কিনা, সি নাম্বারে দেখেন 20th সেঞ্চুরি এখানে আছে কিনা, আমাদের এখানে 20th সেঞ্চুরি আছে কিনা, এ নাম্বারে দেখেন 20th সেঞ্চুরি আছে কিনা। এ নাম্বারে আছে 1200 BCE আর বি নাম্বারে আছে ফর দ্য বেটার অফ দ্য 20th সেঞ্চুরি। ওকে, হিস্ট্রিয়ান attributes this apocalyptic widespread destruction exclusively to the invasion of the sea peoples. এটা আপনার, আমরা এখানে কি করেছি? The traditional historical theory of the sea peoples invasion। তাহলে এখানে আমরা কি আসলো? Sea people possess superior military technology। আমরা এখানে মিলিটারি টেকনোলজি এখানে ব্যাপারটা আসে নাই, তাই না? এটা ব্যাপারটা একেবারেই ম্যাচ করছে না, অপোজিট হয়ে যাচ্ছে এটা। এখানে কি বলছে যে টেকনোলজিক্যালি ইনফেরিয়ার বাট নিউমেরিক্যালি সুপেরিয়ার, নিউমেরিক্যালি। ওকে, আবার চলেন আবার টেক্সটে পড়েন, তারপরে যদি না বুঝতে পারেন, বুঝতেই হবে। মানে আমি টেক্সট পড়ি নাই, কিন্তু আমি শুধুমাত্র ক্লু দেখে আমি এটাকে বোঝার চেষ্টা করছি। কি বলছে আবার দেখেন, 20th historian attributed this apocalyptic widespread destruction exclusively to the invasion of the sea people। কি করছে তারা? This theory relies heavily on primary accounts of the Egyptian pharaoh Habu depicting organized naval coalition of violent marauders sweeping across the Mediterranean. According to this traditional narrative, these technologically inferior but numerically superior invaders কারা? এই যারা এখানকার মানুষ আসছে, হ্যাঁ, তো তারা সি পিপল যারা, ওকে, কি করছে? To this traditional narrative, these technologically inferior but numerically superior invaders simply overwhelmed the established static empires through brute force। brutal। তাহলে তারা টেকনোলজিক্যালি ইনফেরিয়ার আর নিউমেরিক্যালি মানে সংখ্যায় তারা সুপেরিয়ার ছিল, সংখ্যায় সুপেরিয়ার ছিল, টেকনোলজিক্যালি তারা ইনফেরিয়ার ছিল, তারা ব্রুট ফোর্স দিয়ে এখানে এস্টাবলিশড হয়েছে। আচ্ছা, তো সেই বিষয়টা আমাদের এখানে যদি আমরা সহজেই আসলে বোঝা যাওয়ার কথা, তাই না? আমি তো অন্যদিকে চলে গেলাম। ওকে, আশা করি আপনারা এটা ধরতে কষ্ট হবে না, হচ্ছে না। সো এখানে তারা বলেছে যে সুপেরিয়র মিলিটারি টেকনোলজি, তাদের সুপেরিয়র মিলিটারি টেকনোলজি ছিল না, তারা ইনফেরিয়র ছিল। এখানে সুপেরিয়র বলতেছে, টোটালি অপোজিট বলতেছে, এই জন্য এটা ফলস। এরপরে এভাবে সবগুলো আপনারা একটু দেখবেন। Contemporary historians generally agree that the sea people were driven to migrate by environmental desperation
হ্যাঁ, কন্টেম্পোরারি হিস্টোরিয়ানস, এখানে আমরা কিছু কিওয়ার্ড দেখব, কিওয়ার্ড দেখে এখানে আমরা বোঝার চেষ্টা করব। এখানে আরো কিওয়ার্ডস যেটা হচ্ছে আমার সি পিপলস ওয়্যার ড্রিভেন টু মাইগ্রেট বাই এনভায়রনমেন্টাল ডেসপারেশন। তাহলে আমি এখানে তো করে রেখেছি, তারপরে আমরা এখানে দেখেন আপনারা কন্টেম্পোরারি কনসেনসাস এখানে কি ছিল, এখানে আমার কন্টেম্পোরারি হিস্ট্রিয়ানস কন্টেম্পোরারি যারা সমসাময়িক যারা একমত হয়েছে তাদেরকে কথা বলতেছে। তো সেই বিষয়টা কি বলছে, এগ্রি দ্যাট দ্য সি পিপল ওয়্যার ড্রিভেন টু মাইগ্রেট বাই এনভায়রনমেন্টাল ডেসপারেশন। তাহলে আমরা এখানে যদি দেখি, এখানে আমরা পাচ্ছি দ্য প্রিভেইলিং কন্টেম্পোরারি কনসেনসাস নাও সিনথেসাইজ মানে থিসিস আর অ্যান্টিথিসিস মিলে সিনথেসিস। ওকে, যেমন ধরেন বাবা এবং মা, এর মাধ্যমে দুইজনের মাধ্যমে কি হয়, সন্তান, এটা হচ্ছে সিনথেসিস। ওকে, সহজ কথা। These disparate theories into a systems collapse model, suggesting that no single factor was responsible. Instead, it was a perfect storm. It was a perfect storm where a series of compounding stressors, earthquake storms, the aforementioned drought, and the subsequent internal peasant rebellions fatally weakened the empires. In this revised framework, the infamous sea people were likely not coordinated conquerors, মানে তারা কিন্তু কনকুয়ার করতে আসে নাই, দখল করতে আসে নাই, বাট রেদার ডেসপারেট, তারা বাধ্য হয়ে, যেমন ধরেন যে বন্যায় ভেসে যাচ্ছে মানুষ, তো তারা কি করবে, তারা ডেসপারেট হয়ে স্টার্ভিং ক্লাইমেট যেখানে জমি চাষ করা যাচ্ছে না, থাকা যাচ্ছে না, রিফিউজিস ফ্লিইং দেয়ার ওন কলাপসিং ইকোলজিক্যাল সিস্টেম, বুঝতে পেরেছেন, তারা ডেসপারেট হয়ে তারা এখানে ইনভেড করছে আরেকটা দেশে চলে আসে, এই কথাটা এখানে বলছে। তো ড্রিভেন টু মাইগ্রেট বাই এনভায়রনমেন্টাল ডেসপারেশন, হ্যাঁ এটা ট্রু। তো এইভাবে আমরা যদি দেখি তাহলে বিষয়গুলো সহজ হয়ে যাবে। So today's closing note, the text we just read was packed with words like dendrochronology, environmental determinism, and stratification. But notice how we did not need to define any of them to get the answers. এটাই হচ্ছে আমার আজকের ক্লাসের অ্যাপ্রোচ। এটা ছিল যে আপনি যখন ডেন্স যেটা আছে বা সায়েন্টিফিক যে প্যাসেজগুলো বা হাইলি ডেন্স প্যাসেজ, সায়েন্টিফিক প্যাসেজ এবং হিস্ট্রিক্যাল প্যাসেজগুলো, অনেক ক্ষেত্রে সেটা টার্মোলজিগুলো আমরা জানি না, আমরা শব্দের অর্থ বুঝি না, কোনো কিছুই আমার জানা নেই। এই ধরনের টেক্সট আপনার প্যাসেজ 3 এটা বরঞ্চ অ্যান্সার করা সহজ। এটা আপনার একটা মোটিভেশন লাগবে, আপনার কনফিডেন্স লাগবে, এবং আপনাকে সেই যে একটা ডিল করা, রেসপন্ড করা, কোয়েশ্চেনকে রেসপন্ড করার যে আত্মবিশ্বাস, সেটাই আপনাকে এই কোয়েশ্চেনটা ডিল করবে। আপনি প্যানিক হয়ে গেলে এই অ্যান্সার করতে পারবেন না, একদম 14টার মধ্যে 0 অ্যান্সার হয়ে যাবে। ওকে, when you দেখেন, we use names, we use synonyms, and we use paragraph structure. When you face a dense text, do not let the vocabulary intimidate মানে আপনাকে ভয় পাইয়ে দিবেন না। Strip the text down to its skeleton, find your keywords and extract your points. When you turn the page and see a wall of text about a subject you hate, smile. You have the structural blueprint. আপনারা কিন্তু এখন আপনারা জানেন এইটা। যদি দেখেন টেক্সট আপনি বুঝতে পারতেছেন না, অনেক কঠিন লাগতেছে, অনেক বড়, আপনার দেখতে ভয়ঙ্কর, তখনই বুঝবেন যে আপনার জন্য একটা মানে ওই পারে গভীর রাতের ওই পারে একটা সুন্দর সকাল, একটা ভোর। You have the structural blueprints. You know that the jargon is just a signpost helping you scan faster. You know how to guess vocabulary from context. Stop trying to be a scientist or historian. Be a detective looking for matching fingerprints. Control the text. Do not let the text control you. Okay? So if you have any question, you can ask. Thank you very much. So thank you very much. Bhalo thakben. Assalamu alaikum wa rahmatullah. So